সো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের একদম শেষ ক্লাসে চলে এসেছি স্টেম এম্পাওয়ারমেন্ট বুট ক্যাম্পে। এবং শেষ ক্লাসেও গতানুগতিক ভাবে আপনাদের সবাইকে দেখতে পেয়ে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমরা অনেকেই জয়েন করে ফেলেছি, বাট আনফরচুনেটলি আমাদের ক্যামেরাটা কিন্তু এখনো অন হয়নি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যাদের কাছে আসলে এটা কনভেনিয়েন্ট, আমরা ক্যামেরাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল টার্ন অন করে ফেলি এবং আমাদের এই সেশনটার জন্য রেডি হয়ে যাই। ওকে। সো অনেকে দেখতে পাচ্ছি আমরা নামগুলো আমাদের রিনেম করে ফেলেছি, বাট এখনো কয়েকজন বাকি রিনেম করা থেকে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আমাদের নামগুলো রিনেম করে ফেলে, যেভাবে আমাদের ফ্যাসিলিটেটর দেখিয়ে দিয়েছিলেন। ওকে। সো দেখি তো কোন টিম সবার আগে তার ফ্রেন্ডসদেরকে, টিমমেটদেরকে নিয়ে আসতে পারে আমাদের আজকের ক্লাসে। দেখি কোন টিম সবার আগে জানাতে পারে যে আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং এটা জানানোর পরে কিন্তু আমি আমাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সেও বলতে পারি যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, আমরা টেক্সটটা করে দিয়েছি। সো ইটস ডান ফ্রম ইউর এন্ড, ইউর ডিউটি ইজ অ্যাকচুয়ালি ডান। ইউ ক্যান অলসো সে দ্যাট উইথ আস। কে, অনেকেই বলে ফেলছি আমাদের টিমমেটদেরকে। ইজ ভেরি নাইস। এবং খুবই অ্যামেজিং, আমাদের ফ্যাকাল্টি স্যার কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। সো আমরা কি কেউ জানি আমাদের আজকের সেশনটা কিসের উপর হতে যাচ্ছে? এনিওয়ান? আমরা আনমিউট করে বলতে পারি, আমরা হ্যান্ড রেজ করে বলতে পারি যে আমাদের আজকের সেশনটা কিসের উপর হতে যাচ্ছে। সো মোহাম্মদুল্লাহ ভাইয়ের কাছ থেকে নিচ্ছি না, কজ ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়েছে। এনিওয়ান এলস? ওকে, আমরা কেউ জানি না, আনফরচুনেটলি। দ্যাটস রিয়েলি Starting আনফরচুনেট। the interview. এক্স্যাক্টলি, মাইনুদ্দিন ভাইয়া, রাইট। এক্স্যাক্টলি। সো মাস্টারিং দ্য ইন্টারভিউ এবং মক ইন্টারভিউর উপর একটা সেশন হতে যাচ্ছে। অ্যামেজিং। মাইনুদ্দিন ভাইয়ের জন্য আমরা সবাই একটা ক্লাস দিয়ে ফেলি। সো আমি আর টাইম নিচ্ছি না, আমাদের সেশনটা হ্যান্ড ওভার করে দিচ্ছি আমাদের ফ্যাকাল্টি স্যারের কাছে। আমাদের ফ্যাকাল্টি হিসেবে আজকে ট্রেনিং এর সেশনটাতে যিনি থাকবেন, তার নাম হচ্ছে SM আহবাবুর রহমান স্যার। উনি বর্তমানে কর্মরত আছেন HR OD অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট। অলসো হি ইজ আ ক্যারিয়ার কোচ and he's also the founder of HR Mart BD. So I won't take anymore. Ahbab sir, the floor is all yours now. Thank you very much. I'm very much glad to be invited here. আজকে আমরা এখানে আমাদের আজকে আজকে বোধহয় লাস্ট সেশন, so far I know it's the last session, mastering interview and mock interview. তো হোপফুলি আমরা আজকে এটা একটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, আমি জাস্ট গল্প করব, গল্প করতে করতে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু আমি 17 বছর যাবত HROD নিয়ে কাজ করছি, তো আমার যে অভিজ্ঞতা, আমি হাজার হাজার ইন্টারভিউ ক্যান্ডিডেটকে আমাকে ফেস করতে হয়েছে, আমি ইন্টারভিউ নিয়েছি। তো ওখান থেকে যে ইনসাইট গুলো আমি পেয়েছি, যে ফ্রেশাররা বা যারা কিনা ফ্রেশ গ্রাজুয়েট বা এন্ট্রি লেভেলে আছেন, তারা কি ধরনের ভুলগুলো করে থাকেন এবং কোন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, দিলে ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে জাস্ট আমি একটু টিপস দেওয়ার চেষ্টা করব। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 46 পার্টিসিপেন্ট এখানে আছেন। তো আমি একটু যেহেতু এখানে অফলাইন অফলাইন হলে হয়তো সবার সাথে কথা বলা সম্ভব হতো, যেহেতু এটা অনলাইন সেশন, আমি সবাইকে একটু চ্যাট বক্সে লিখতে বলবো যে আপনারা কেমন আছেন এবং কে কোথা থেকে জয়েন করেছেন, চট করে যদি একটু চ্যাট বক্সে আমরা লিখে ফেলি। আহ, কেমন আছেন এবং আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন? অলরেডি আমি দেখছি মাহমুদুল্লাহ, সে ঢাকা থেকে জয়েন করেছে, ভালো আছে, ভেরি গুড। দেন অনেকেই, সাইদুর উনি বলছেন, একজন আছে পাবনা থেকে, কেউ চিটাগাং থেকে, ভেরি গুড, চাঁদপুর থেকে, ওয়াও, মানে সারা বাংলাদেশ থেকে মনে হচ্ছে আজকে এখানে আছে অনেকে। সাভার থেকে আমি দেখতে পাচ্ছি আকিকুর রহমান এবং মিফতা, তারপর ঢাকা থেকে, ভেরি গুড। তার মানে আমরা মোটামুটি, আমি একটু জানার চেষ্টা করলাম যে আমরা আসলে বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখানে জয়েন করেছি আজকে। সেটা হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য, হচ্ছে যে আজকে আমরা শিখবো কিভাবে ইন্টারভিউ স্কিলটাকে ডেভেলপ করা যায়, কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে,
কোন জিনিসগুলো জেনে আমাকে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু জাস্ট হালকা একটু আলোচনা করবো আর কি। তো আমি কি স্লাইডটা শেয়ার দিতে পারি? আমাকে কি পারমিশন দেওয়া আছে? Yes, sir. Please take it. জাস্ট মিনিট, আমি একটু স্লাইডটা একটু শেয়ার করি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। Yes, sir. আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমাকে একে একজন বলবেন। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি প্রথমে আমার নামটা বলি। আমি হচ্ছে এস এম মাহবাবুর রহমান। আমি আম, যেটা বলছিলেন আমাদের আজকে শুরুতেই, হোস্ট যেটা বলছিলেন যে আমি ফাউন্ডার এবং সিইও হচ্ছে এইচআর মার্ট বিডি, এবং আমি একজন এইচআর ওডি এবং ট্রেনিং প্রফেশনাল। আমি প্রায় 17 বছর যাবৎ এইচআর এ কাজ করছি। বর্তমানে আমি আছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি, আপনার নাম শুনে থাকবেন, টিআইবির হেড অফ এইচআর এন্ড ওডি হিসেবে আছি। এবং সাথে সাথে আমি ক্যারিয়ার কাউন্সিলিং করি, ক্যারিয়ার কোচ হিসেবে আছি, এবং বিভিন্ন রেডিও টেলিভিশনে আমি ক্যারিয়ার রিলেটেড টক শো করে থাকি, এবং বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে আমার ক্যারিয়ার রিলেটেড ফিচার ছাপা হয়, আমার কলাম ছাপা হয়। এবং আমি যদি আবার এডুকেশনটা বলি, আমি অনার্স করেছি ইংলিশ লিটারেচারে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি এমবিএ করেছি এইচআরএম এর উপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। এবং আমি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে এইচআরএমসি কোর্স করেছি। এবং লেটেস্ট আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এলএলবি কমপ্লিট করেছি। এই হলো মোটামুটি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এবং আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বিভিন্ন সেক্টরে কাজ করেছি। আমার শুরুটা হয়েছিল কলমল গ্রুপ দিয়ে, এটা একটা আরএনজি সেক্টর। দেন আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন, এনার্জি বিস্কিটের নাম নিশ্চয়ই শুনেছেন। এটা হচ্ছে বিস্কিট কোম্পানি, বাংলাদেশে 1 নম্বর বিস্কিট কোম্পানি। তারপরে আমি কাজ করেছি এসএসজি সুপারস্টার গ্রুপ, যেটা কিনা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ব্যবসা করে তারা। তাদের ফ্যান লাইট অনেক কিছু আছে, অ্যাক্সেসরিজ। দেন আমি কাজ করেছি ডোরিন পাওয়ারে, এটা একটা পাওয়ার, প্রাইভেট পাওয়ার সেক্টর, সেটাতে কাজ করেছি। দেন আমি ছিলাম পান্ডুঘর গ্রুপে। পান্ডুঘর গ্রুপের প্রায় 22টা অর্গানাইজেশন আছে, আপনারা দুই একটা নাম অবশ্যই জানেন। একটা হচ্ছে পোলার আইসক্রিম, তারপরে ড্যান কেক, এরকম আরো প্রায় 20টা 22টা মতো কনসার্ন আছে। ওখানে আমি ডিজাইন মেজার হিসেবে ছিলাম। এবং প্রেজেন্টলি আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তে হেড অফ এইচআর নোড হিসেবে আছি। ঠিক আছে, এছাড়া আমি বিভিন্ন প্রফেশনাল বডিতে আছি। বাংলাদেশ এইচআর ক্লাবের আমি ফাউন্ডিং ডিরেক্টর। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আমি ফেলো মেম্বার। এনএসইউ ইএমবিএ ফোরামের আমি এক্সিকিউটিভ মেম্বার। এবং আইবিএ ক্লাবেরও আমি মেম্বার হিসেবে আছি। এবং একই সাথে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে আমাকে এইচআর গুরু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো তো এই ছিল আমার মোটামুটি পরিচয়। তো আমি সরাসরি এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। যদি আমাকে শোনা না যায় তাহলে প্লিজ আমাকে কেউ একটু ইনফর্ম করবেন বা চ্যাট করবেন। আমি যদিও চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, যেহেতু আমি ফুল স্ক্রিন দিয়েছি। তো যে মডারেটর আছেন, হোস্ট আছেন, আমাকে একটু ইনফর্ম করবেন যদি কোনো রকম সমস্যা হয় আর কি। এম আই অডিবল? আমাকে শোনা যাচ্ছে তো, না? Yes, sir, you are audible and I'll let you know. হ্যাঁ, শিওর। দেন প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে মাস্টারিং ইন্টারভিউ, যেটা ইন্টারভিউ জিনিসটা কিন্তু মানে কি একটা সেল সেল করতে হয় নিজেকে। সেলিং ইয়ার সেলফ এন্ড ইন্টারভিউ, যেরকম সেলসম্যানরা যেমন প্রোডাক্ট সেল করে, ঠিক একইভাবে যে কিনা ক্যান্ডিডেট, সে কিন্তু ইন্টারভিউ বোর্ডে নিজেকে সেল করে। সো এই সেল করার জন্য বিভিন্ন টেকনিক্স টিপস আছে, কিভাবে আমি যেরকম আপনারা দেখবেন সেলসম্যানরা একটা প্রোডাক্ট সেল করার জন্য কিভাবে কাস্টমারকে কনভিন্স করে, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে। এক এক মানে গ্রুপ অফ কাস্টমার, যারা টার্গেট গ্রুপকে বেস করে তাদেরকে নিয়ে রিসার্চ করে,
যে কোন টার্গেট গ্রুপে কোন প্রোডাক্টটা বেস্ট হবে, তাদেরকে ওই সেই টার্গেট গ্রুপকে নিয়ে রিসার্চ করে দেন কিন্তু তারা এক একজন কাছে এক এক ভাবে তারা টেকনিক অ্যাপ্লাই করে। ঠিক একইভাবে ইন্টারভিউটাও কিন্তু একই রকম। ইন্টারভিউ বোর্ডে আপনি কখন কি ধরনের জবে যাচ্ছেন, তো ওই জবের উপরে বেস করে আপনাকে সেল করার যে ক্যাপাসিটিটা, টেকনিকগুলো, এগুলো আপনাকে সেট করতে হবে, নিজেকে সেল করতে হবে। সো ফার্স্টেই যেটা হয় সেটা হচ্ছে প্রথমেই কিন্তু আপনাকে যেটা বলা হয় ইন্টারভিউ বোর্ডে গেলে যে টেল অ্যাবাউট ইউর সেলফ। এই প্রশ্নটা মনে করেন যে একটা কমন প্রশ্ন, আপনাকে এই প্রশ্নটা ফেস করতেই হবে আপনি যে ইন্টারভিউ বোর্ডেই যান না কেন। প্রথম প্রশ্নই করবে, যেহেতু আপনারা ফ্রেশার, তো আপনাকে প্রথমেই বলবে যে নিজের সম্পর্কে বলতে বলবে। তো আমরা যখনই দেখেছি যে নিজের সম্পর্কে বলতে বলি, তখনই কিন্তু অনেকে যেটা করে যে নিজের মানে পুরো ফ্যামিলি হিস্ট্রি বলতে থাকে, তার নাম কি, তার বাবা মা কি করে, ভাই বোন কি করে, কে কোথায় থাকে, পুরো বায়োডাটা দিতে থাকে। আসলে আপনার বায়োডাটাটা কিন্তু আমাদের কাছে আছে, সিভির মধ্যে লেখা আছে। আর এটা মানে এই বাপ মা ভাই বোন কি করে এটা কিন্তু জানা ইন্টারভিউ বোর্ডের উদ্দেশ্য না। তো আপনি কি বলবেন সেটা হচ্ছে কথা। তো সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনি ম্যাক্সিমাম কিন্তু 90 সেকেন্ড সময় পাবেন। এই 90 সেকেন্ডের মধ্যেই একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে আপনাকে, যেন ইন্টারভিউ বোর্ড আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন আনে যে আপনি হতে যাচ্ছেন আমাদের বেস্ট ক্যান্ডিডেট। এরকম একটা ইমপ্রেশন কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেখানে প্রথমে তো আপনার নামটা বলবেন, দেন বলতে পারেন যে আপনার এডুকেশনটা বললেন, কোথা থেকে পড়াশোনা করেছেন, এবং আপনি যেই পজিশনের জন্য ইন্টারভিউ দিতে এসছেন, হতে পারে এইচআর, হতে পারে মার্কেটিং, হতে পারে অ্যাকাউন্টস, যেই সেক্টরের জন্যই যান না কেন, ওই সেক্টরের যে প্রথমত আপনাকে জব ইন্টারভিউটা, জব অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে যেতে হবে খুব ভালো করে, যে ওখানে কি বলা ছিল, কি কি রেসপন্সিবিলিটি বলা ছিল, কি কি কাজ করতে বলা হয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে ইন্টারভিউতে যাওয়ার আগেই জব মানে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়তে হবে। আপনার সিভিটা ভালো করে পড়তে হবে, কারণ আমরা অনেক সময় দেখেছি কি সিভি থেকে প্রশ্ন করলে ওনারা উত্তর দিতে পারেন না। দ্যাট মিনস সিভিটা নিজে বানায় নাই, হয়তো কাউকে দিয়ে বানিয়েছে, হয়তো কোনো সিভি রাইটারকে দিয়ে বানিয়েছে, বা কারো কারো সিভি কাট কপি পেস্ট করেছে। তো দেখা যায় যখন তাকে সিভি থেকে কোশ্চেন করা হয়, তখন সে আর বলতে পারে না। ইভেন এরকমও হয়েছে আমার, অনেক শব্দের মিনিংও বলতে পারে না। হ্যাঁ। সো আপনার সিভিটা খুব ভালো, যেই বানান, আপনি বানান বা সিভি রাইটার দিয়ে বানান, দোষের কিছু নাই, বাট সিভিটা ভালো করে স্টাডি করে যেতে হবে, এবং সিভিতে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো কিন্তু ভ্যালিড হতে হবে, কোনো এক্সাজারেট যেন না হয়, আপনার নিজস্ব তথ্য যেন থাকে এবং সঠিক তথ্য যেন থাকে। কারণ কোনোভাবে যদি ইন্টারভিউয়াররা বুঝতে পারে যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে। ঠিক আছে। তো যে প্রশ্নে আমরা ছিলাম, যে নিজের সম্পর্কে বলতে বললে আপনি কি বলবেন, প্রথমে নিজের নাম বলবেন, বলার পরে আপনি আপনার এডুকেশনটা বললেন, বলার পরে আপনি কেন এই পজিশনের জন্য নিজেকে সুইটেবল মনে করছেন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাকে ওই মানে আপনি তো আর সুযোগ পাবেন না নিজেকে সেল করার, তারপরে তো তারা বিভিন্ন প্রশ্নে চলে যাবে। তো আপনি কেন এই পজিশনের জন্য পারফেক্ট নিজেকে মনে করছেন, সেই উত্তরটা কিন্তু আপনাকে দিতে হবে। কিসের সাথে বেস করে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করেছেন, এবং আপনার যে এক্সপেরিয়েন্স, আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনার যে স্কিল নলেজ, এটার সাথে অ্যালাইন করে দেন আপনাকে বলতে হবে যে মানে আপনি কেন এই পজিশনের জন্য সুইটেবল। ঠিক আছে। তো এবং আপনি যখন আপনার স্কিল এবং যে নলেজ গুলো বলবেন, সেগুলো একটা টেকনিক আছে, সেই টেকনিক ওয়াইজ বলতে হবে। সেই টেকনিকটাকে আমরা বলি কি স্টার মেথড। STAR, S ফর সিচুয়েশন, T ফর টাস্ক, A ফর অ্যাকশন, এবং R ফর রেজাল্ট। এটা হচ্ছে স্টার মেথড বলি আমরা। স্টার মেথডে আপনাকে আনসার গুলো দিতে হবে। তো আমি যদি একটু এক্সাম্পল দেই, আহ, ধরেন আপনি মার্কেটিং পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন, এখানে ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, আপনি আপনার নাম বললেন, নাম বলার পর আপনার এডুকেশনটা বললেন, দেন আপনি মানে স্টুডেন্ট লাইফে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছেন যেটা কিনা ব্র্যান্ড বা মার্কেটিং এর সাথে অ্যালাইন করতে পারেন।
যেমন আপনি বললেন যে আপনি একটা ক্যারিয়ার ক্লাবে ছিলেন, সেই ক্যারিয়ার ক্লাবে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়েছে। যে যেটা আমি বলছিলাম স্টার মেথডে বলতে হবে আপনাকে। বলতে যে আমি ক্যারিয়ার ক্লাবের সদস্য ছিলাম, আমি এতগুলো ইভেন্ট করেছি। ইভেন্টের নাম্বারটা যদি বলতে পারেন ভেরি গুড। এই ধরনের ইভেন্ট আমি করেছি। এই ইভেন্টে আমার কি রোল ছিল, টাস্ক ছিল, সে টাস্কটা বলবেন। আমি এই কাজ করেছি, আমি স্পন্সর জোগাড় করেছি, আমি ইনভাইটেশন করেছি, আমি গেস্টদেরকে সিলেক্ট করেছি, এরকম আপনার যে কাজটা দায়িত্বটা থাকে সেটা বলবেন। হ্যাঁ, ওটার মধ্যে আপনি কি কি অ্যাকশন নিয়েছেন এবং রেজাল্টটা বলবেন। ধরেন এভাবে বললেন যে আমি 20টা ইভেন্ট বা 15টা ইভেন্ট করেছি। সেই ইভেন্টে হয়তো এখানে উম, সেই ইভেন্টে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা ছিল, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ছিল। প্লাস এখানে আপনার আহ, সেই ইভেন্টে কতগুলো লোক প্রেজেন্ট ছিল সেটা যদি বলতে পারেন ভেরি গুড। যে অ্যাপ্রক্সিমেটলি এতজন উপস্থিত ছিল, এতজন, এটা আমাদের লাইভ হয়েছে, এতজন লাইভের মাধ্যমে দেখতে পেয়েছে, এতজন প্রেজেন্ট ছিল। বা এটা যদি রেডিও টেলিভিশন বা পত্রিকায় কাভারেজ হয় এটা বলতে পারেন যে পত্রিকার কাভারেজের মাধ্যমে এতজন মানুষকে আমরা রিচ করতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি। এবং আমাদের এই ইভেন্টের পরে এই ধরনের ইম্প্যাক্ট হয়েছে, রেজাল্টটা কি সেটা বলতে হবে। সিচুয়েশন সিচুয়েশন বলতে হবে, টাস্ক বলতে হবে, অ্যাকশন বলতে হবে, রেজাল্ট বলতে হবে। আপনি যদি শুধু বলেন যে আমি ক্যারিয়ার ক্লাবের সাথে ছিলাম, তাহলে কিন্তু যথেষ্ট না। আমি কিন্তু বুঝতে পারছি না আপনার স্পেসিফিক স্কিলটা কি। আপনার এই যে ক্যারিয়ার ক্লাবে ছিলেন আপনি কি রোল প্লে করেছেন, আপনার কি সেলফ ডেভেলপমেন্টটা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তুলতে হবে। এবং ওটার সাথে অ্যালাইন করতে হবে যে আপনি কিভাবে এই পজিশনে যদি আপনাকে সিলেক্ট করা হয় আপনি কিভাবে ভ্যালু অ্যাড করবেন। এই জিনিসটা হচ্ছে মেইন। এটা যদি আপনি বলতে পারেন। আপনি বললেন যে যে আমি এরকম ক্যারিয়ার ক্লাবে ছিলাম, এতগুলো ইভেন্ট করেছি, সেই ইভেন্টে এতজন এসেছিল, এই জায়গায় গিয়েছে, অনলাইনে গিয়েছে, পত্রিকায় গিয়েছে, এবং এই ধরনের ইফেক্ট লার্নিংটা হয়েছে, মানুষ এইটা শিখতে পেরেছে আমাদের এই ইভেন্টের পর থেকে। এবং আমি মনে করি যে আমার এই ইভেন্ট করে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে, আমি বিভিন্ন লোক, বিভিন্ন অডিয়েন্সকে আমি হ্যান্ডেল করেছি, আমি কর্পোরেট গেস্টদেরকে হ্যান্ডেল করেছি, আমি স্পন্সরদেরকে হ্যান্ডেল করেছি। সো আমার কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ স্কিলটা আমি মনে করি যে যথেষ্ট ভালো আছে। এবং এটাকে কাজে লাগিয়ে আমি এই পজিশনে যদি আমাকে নেওয়া হয় আমি এইভাবে ভ্যালু অ্যাড করতে পারবো। সেটা দুই একটা এক্সাম্পল দিবেন যে যে পজিশনে কাজ করবেন সেই পজিশনের তো আপনি রিসার্চ করে যাবেন যে কি কি কাজ করতে হবে। তো আপনার এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগিয়ে আপনি বলবেন যে আমি যেহেতু এত কমিউনিকেশন করেছি এত লোকের সাথে, আমার কমিউনিকেশন স্কিল ভালো, তো আমাকে যদি মার্কেটিং এ নেওয়া হয় তাহলে আমি খুব সহজেই মানুষকে কনভিন্স করতে পারবো। আমার যে একাডেমিক নলেজ এবং আমার যে এক্সপেরিয়েন্স আছে, আমার প্রিভিয়াস যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে আমার যে এক্সপেরিয়েন্সটা আমি গেদার করেছি, সেই এক্সপেরিয়েন্স এবং আমার নলেজকে কাজে লাগিয়ে আমি এইভাবে আপনার সেলটাকে বাড়াতে পারবো বা আমি এতগুলো নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারবো। সেই ক্যাপাবিলিটিটা আমার আছে। এইভাবে যদি আপনি আনসারটা দিতে পারেন, দেন আপনাকে ইন্টারভিউয়ার বুঝবে যে আপনি আপনি ইউ আর দ্য রাইট পারসন, আমরা যাকে খুঁজছি আপনি সেই ব্যক্তি। হ্যাঁ, তো এটা তো মানে একদিনে হবে না, এটা প্রিপারেশন নিতে হবে আপনাকে। তো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনাকে যদি বাংলায় প্রশ্ন করা হয় তাহলে আপনাকে বাংলায় উত্তর দিতে হবে। আর যদি কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইংলিশে প্রশ্ন করে তাহলে ইংলিশে উত্তর দিতে হবে। কখনো কখনো মিক্সড প্রশ্ন করে, কিছু প্রশ্ন ইংলিশে করে, কিছু প্রশ্ন বাংলায় করে। এটা টেস্ট করার জন্য যে আপনি বুঝতে পারেন কিনা, আপনার সেই সেন্স আছে কিনা যে কোন প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে। এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে বাংলা বলি, আবার মাঝে মাঝে ইংলিশ বলি, আপনাকে টেস্ট করার জন্য। তো আমার সাজেশন যেটা থাকবে, আপনার সম্পর্কে কি বলবেন আপনি, সেটা আপনি একটা কাগজে লিখে আগেই বাসা থেকে প্র্যাকটিস করে যাবেন। দুভাবে লিখবেন, একটা বাংলায় লিখবেন, একটা ইংলিশে লিখবেন। কারণ আপনি তো জানেন না আপনাকে কোন ভাষাতে প্রশ্ন করবে। ঠিক আছে, নিজের সম্পর্কে এই যে আপনার আমি যেভাবে বললাম, আপনার যে নাম, এডুকেশন, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কোনটা এই জবের সাথে অ্যালাইন করতে পারবেন, সেটাকে আপনি কোন কোন আপনার স্কিল গুলো এই জবের সাথে অ্যালাইন করা যায়, এবং আপনাকে নিলে আপনি কিভাবে এই কোম্পানিতে ভ্যালু অ্যাড করবেন, এই জবে ভ্যালু অ্যাড করবেন। ঠিক এটা, এই জিনিসটা আপনি আগে থেকেই কম্পোজ করে লিখে
মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করবেন, এবং যতবার ইন্টারভিউ দিতে যাবেন ততবারই আয়নার সামনে দাঁড়িয়ে এটা প্র্যাকটিস করবেন, একা একা প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, আপনার জড়তাটা কেটে যাবে। হ্যাঁ, এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার ইন্টারভিউয়ার যেন বুঝতে না পারে যে আপনার এই জিনিসটা মুখস্থ, আপনাকে কিন্তু খুব মানে অ্যাজ ইট ইজ ভাবে বলতে হবে। এখন আপনি যদি মুখস্থ বলতে থাকেন, আই এম মাহবাবুর রহমান, আই আই ওয়ার্ক হেয়ার, আই আই হ্যাভ আই অ্যাচিভড এমবিএ অমুক অমুক, এভাবে যদি আপনি মুখস্থ বলেন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ বুঝে যাবে যে এটা মুখস্থ বলছেন। জিনিসটা আপনার মুখস্থ থাকবে, বাট বলার সময় আপনি খুব সাবলীল ভাবে বলতে হবে। দিস দ্য টেকনিক। কারণ এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি 200% শিওর। ঠিক আছে? তো আমি মনে করেন যে একটা প্রশ্ন আপনাদেরকে আজকে আউট করে দিলাম ইন্টারভিউ বোর্ডের জন্য। তো যে প্রশ্নের উত্তরটা যদি আপনার জানা থাকে, তো সেই প্রশ্ন উত্তরটা আপনার ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। তো আমার সাজেশনস থাকবে, আপনি খুব ভালো করে লিখে মুখস্থ করে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করে দেন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন। তাহলে হয়তো আপনার ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং, যেটা বলে ইংলিশে একটা প্রবাদ আছে। তো আপনি যদি প্রথম ইমপ্রেশনেই ইন্টারভিউ বোর্ডে কনভিন্স করতে পারেন, তখন কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ভাইব আসবে। ঠিক আছে? তো তো আপনারা এটা, আমি আশা করি আজকের পর থেকে সবাই নিজের সম্পর্কে লিখে ফেলবেন এবং আম, এটা প্র্যাকটিস করবেন। এবং আমি আরেকটা কথা বলতে চাই এখানে, আমরা তো ইন্টারভিউ বোর্ডে থাকি, তো আপনাকে উম, সব প্রশ্নের উত্তর পারতে হবে নট নেসেসারি। ঠিক আছে? সব প্রশ্নের উত্তর যে আপনাকে জানতে হবে নট নেসেসারি। আমরা এটা আশাও করি না যে আপনি সব প্রশ্ন উত্তর পারবেন। ঠিক আছে? তো যে প্রশ্নের উত্তরটা পারবেন না সেটা কিন্তু আপনি স্ট্রেট ফরওয়ার্ড স্বীকার করবেন, সরি এটা আমার জানা নেই, এটা দোষের কিছু না। ঠিক আছে? কিন্তু আমরা দেখেছি কি, অনেকে খুব চালাকি করে, বলে যে আমি তো জানি আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি যখন এই কথা বলবেন তখন কিন্তু আমি একটা ক্লু দিব আপনাকে। আপনার যদি সত্যি জানা থাকে সেই ক্লুটা বলার পর কিন্তু আপনার বুঝতে পারবেন, আপনার মনে পড়ে যাবে, তখন আপনি বলতে পারবেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে ক্লু দেওয়ার পরে আপনি বলতে পারবেন না, তখন ইন্টারভিউয়ার বুঝবে যে আপনি মিথ্যা কথা বলছেন। সো ডোন্ট বি ওভার স্মার্ট। যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা আপনার থেকে অনেক স্মার্ট, তারা অনেক ট্যালেন্ট, তারা কিন্তু আপনার বয়সটা পার করে এসছে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে চালাকি করার কোনো সুযোগ নেই এখানে। এখানে না জানাটা কোনো দোষের কিছু না। আপনার যদি জানা নাই থাকতে পারে, যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে সরি স্যার, এটা আমার জানা নেই, আমি জেনে নিব পরে। হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট আনসার। তখন এটা নিয়ে আপনাকে আর ঘাটাবে না। আর যদি বলেন যে আমার জানা আছে মনে পড়ছে না, তখনই আপনাকে ঘাটাবে, বিভিন্ন ক্লু দিবে। তারপরে যদি আপনি না পারেন তখন এটা একটা ব্যাড ইমপ্রেশন আপনার সম্পর্কে ক্রিয়েট হবে। তো এই কাজটা করা যাবে না। আরেকটা সাজেশন আমার আছে, যেটা আমি বিভিন্ন ইন্টারভিউতেও বলেছি, রেডিও টেলিভিশনেও বলে থাকি, যারা শুনেছেন তারা হয়তো জানেন যে সবাইকে আমার একটা সাজেশন থাকবে, ইন স্টুডেন্ট লাইফে আপনাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ভালো সিজিপিএ দিয়ে আপনি ভালো জব পাবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। শুধুমাত্র ভালো সিজিপিএ দিয়ে কখনোই ভালো জব পাওয়া সম্ভব না। ঠিক আছে? আপনাকে কিছু না কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেই হবে স্টুডেন্ট লাইফে। সেটা হতে পারে আপনার পার্ট টাইম জব, হতে পারে আপনার স্পোর্টস, হতে পারে যে বন্যা দুর্গতের জন্য সাহায্যের ক্যাম্পেইন করে, অথবা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন হয়, অথবা আপনি কোনো ওয়ান স্টপ মানে চাকরি করলেন। আজকাল আমি দেখেছি বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে প্রাইভেট ভার্সিটির ছেলেমেয়েরা জব করছে, পার্ট টাইম জব করছে। তো কোনো না কোনো কাজ আপনাকে করতেই হবে। কেন বলছি, আপনি যখন এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো করবেন, তখন আপনার মধ্যে কিছু স্কিল ডেভেলপ করবে, যেটা কিনা আপনার নিজের অজান্তেই আপনি আপনার আনকনশিয়াস মাইন্ডে একটু গ্রো করবে, আপনি নিজে বুঝতেও পারবেন না। আমি যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি হয়তো খেলাধুলা করেন, হ্যাঁ, আপনি হয়তো টিম লিডার বা আপনি একটা ভালো একটা পজিশন হোল্ড করছেন, তখন কি হবে আপনার মধ্যে, যখন আপনি টিমকে সামলাবেন, তখন আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে, আপনার মধ্যে ডিসিপ্লিন গ্রো করবে। খেলাটা কিন্তু একটা ডিসিপ্লিন। ঠিক আছে? টিম ওয়ার্ক গ্রো করবে। এটা একটা একজনের খেলে না, কিন্তু যখন একটা টুর্নামেন্ট হয় বা একটা খেলা, ক্রিকেট হোক ফুটবল হোক, ওয়ান ম্যান শো তো না এটা। তো এটা বিভিন্ন জনের প্রত্যেকেরই এখানে অংশগ্রহণ থাকে।
তো প্রত্যেকেই কি করে, নিজের রোলটা প্লে করে, সেখানে টিম ওয়ার্কটা গ্রো করে। এই একইভাবে আপনি যদি মনে করেন যে পার্ট টাইম জব করছেন, অথবা Major. হ্যালো, কেউ কিছু বলছেন? Sir, it was a mistake. You may proceed. আমাকে শোনা যাচ্ছে? Yes, আচ্ছা, sir, আমরা ওকে। শুনতে পাচ্ছি। সো মনে করেন যে আপনি এখন ব্লাড ডোনেশনের জন্য ক্যাম্পেইন করছেন, বা আপনি আপনার কোনো ক্যারিয়ার ক্লাব, কোনো ভার্সিটি ক্লাবে আছেন, ক্লাবের জন্য আপনি ইভেন্ট করছেন। আপনাকে কিন্তু কি হয়, অনেক লোকের সাথে কমিউনিকেট করতে হয়। হ্যাঁ, যদি আপনি স্পন্সর জোগাড় করেন বা আপনি সাহায্য চান মানুষের কাছে, অনেক মানুষের সাথে আপনাকে কমিউনিকেট করতে হয়। তখন আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে। আপনি যখন একটা ক্লাবের ইভেন্ট করেন, তখন কিন্তু সেখানে অনেক ধরনের সিচুয়েশন হয় যেটা আপনাকে নিজেকেই হ্যান্ডেল করতে হয়। তখন আপনার মধ্যে একটা প্রবলেম সলভিং কোয়ালিটিটা গ্রো করে। ঠিক আছে? তারপরে মনে করেন যে আপনি যখন অনেকের সাথে কাজ করবেন, অনেক প্রবলেম সলভ করবেন নিজে নিজে, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে। কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায় আপনার। এবং আপনার মধ্যে কি থাকে না, জড়তাটা থাকে না। তখন আপনি অনেক মানুষের সাথে কথা বলে আপনি অভ্যস্ত, আপনি স্টেজে কথা বলে অভ্যস্ত, আপনি স্পিচ দিয়ে অভ্যস্ত। সো যখনই আপনি এতগুলো কাজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে, এবং আপনার একটা নেটওয়ার্ক হবে। হ্যাঁ, এই নেটওয়ার্কটার মাধ্যমে কিন্তু আপনি ভালো জব পেতে পারেন। ঠিক আছে? এবং আপনি দেখবেন যে প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু একটা ইয়ে থাকে, প্রফেশনাল বডি থাকে, পেশাজীবী সংগঠন যেটাকে আমরা বলি, যেটা আমি বলছিলাম যে বিএসএচআরএম, এইচআর ক্লাব, আমি সদস্য, আমি এইচআর এর লোক, আমি এইচআর এর ফোরাম গুলাতে আছি। তো প্রত্যেকটা ফোরামেরই কিন্তু স্টুডেন্ট মেম্বার থাকে। তো আপনি যদি মার্কেটিং এ যেতে চান, আপনার যদি এইম থাকে এইচআর এ যাবেন বা অ্যাকাউন্টিং এ যাবেন, যেই সেক্টরেই যান না কেন, প্রত্যেকটা সেক্টরের একটা পেশাজীবী সংগঠন থাকে। ট্রাই করবেন সেই পেশাজীবী সংগঠনের স্টুডেন্ট মেম্বার হওয়ার। মেম্বার শুধু হলেই হবে না, ওখানে যেতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে, ভলেন্টিয়ার কাজ করতে হবে, ওদের ট্রেনিং হয়, ওদের বিভিন্ন ওয়ার্কশপ হয়, এগুলোতে অংশগ্রহণ করবেন। ওখানে পেশাজীবী সংগঠনগুলোতে কর্পোরেট লিডাররা থাকে, প্রত্যেকটা সেক্টরের কর্পোরেট লিডাররা থাকে। তো কর্পোরেট লিডারদের সাথে আপনার একটা কমিউনিকেশন হবে, নেটওয়ার্কিং হবে, এবং ওদের মাধ্যমে কিন্তু আপনি জব পেতে পারেন। ধরেন আমি বিএসএচআর এ আছি, আপনি হয়তো এইচআর ফোরামে আছেন, আপনার সাথে আমার পরিচয় আছে। আমার যখন কোম্পানিতে ওপেনিং হবে, আপনি দেখলেন যে আমার কোম্পানিতে লোক নিচ্ছে, আপনি কিন্তু আমাকে নক করতে পারেন যে ভাই আপনি এখানে লোক নিচ্ছে, আমি কিন্তু অ্যাপ্লাই করছি, একটু দেখে। তো এই যে নেটওয়ার্কটা, এটাও কিন্তু ওখান থেকে গ্রো করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কেন করতে হবে, আমরা যখন ইন্টারভিউ বোর্ডে থাকি, তখন কিন্তু আমরা অনেক কিছু জাজ করি। শুধুমাত্র যে প্রশ্ন উত্তর বা প্রশ্ন পর্ব সেটাই কিন্তু একমাত্র জাজমেন্ট না। হ্যাঁ, এরকম অনেক ইন্টারভিউতে আছে যে 100টা প্রশ্নের মধ্যে 100-এর মধ্যে 100ই পেরেছে, প্রতিটাই পেরেছে, তারপরেও কিন্তু আমরা তাকে নেই। আবার এরকমও হয়েছে যে সে 60 থেকে 70% প্রশ্নের উত্তর পেরেছে, তাকে আমরা নিয়েছি। কারণটা কি জানেন? এখানে কিন্তু আমি শুধু তার যে নলেজ লেভেলটাই চেক করি না। এই যে আমি বললাম যে তার কনফিডেন্স লেভেল, তার যে স্মার্টনেস, তার যে প্রবলেম সলভিং কোয়ালিটি, তার যে টিম ওয়ার্ক করার কোয়ালিটি, এগুলো কিন্তু আমরা ইন্টারভিউ বোর্ডে বুঝতে পারি। আপনার সাথে যখন কথা বলবো, যে কোনোদিন মানুষের সাথে কথা বলে নাই, মিশে নাই, তার যে অ্যাটিটিউড হবে, তার যে প্রেজেন্টেশন হবে, আর যে অভ্যস্ত এই সমস্ত ক্লাবিং করে, এই সমস্ত অর্গানাইজেশনের সাথে কাজ করে, এই ব্রেন স্টেশনের মতো অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এরকম অর্গানাইজেশন আপনি যদি ইনভলভ থাকেন। তো এই যে যিনি আজকে হোস্ট করছেন, বা যিনি আমার সাথে যোগাযোগ করেছেন, মুহতাসিম, তো এরা যেভাবে কথা বলবে আর যে কিনা কিছুই করে না, তার দুজনের কথা বলার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হবে। হ্যাঁ, ওইটা কিন্তু আমরা ইন্টারভিউ করে বুঝতে পারি যে আপনাকে দিয়ে আমার কতটুকু পারপাস সার্ভ হবে, আপনার মধ্যে কতটুকু স্মার্টনেস আছে, আপনি কতটুকু প্রবলেম সলভ করতে পারবেন, আপনি কতটুকু টিম ওয়ার্ক করতে পারবেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কি আছে, ওটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং আপনি যে 60% বা 70% পারলেন আর 30% যে পারলেন না, সেটা বড় বিষয় না। কারণটা কি, আমরা যখন রিক্রুট করি, রিক্রুট করার পরে কিন্তু আমরা তাদেরকে ট্রেনিং দেই সেই কাজের জন্য, রাইট? সো 2 মাস বা 3 মাসের ট্রেনিং হয়। ওই ট্রেনিং এ 2 মাস বা 3 মাস ট্রেনিং দিলে যেটা হয়, সেটা হচ্ছে যে আপনার আপনার যে নলেজ গ্যাপটা থাকে, সেই নলেজ গ্যাপটা কিন্তু ফুলফিল হয়ে যায়। কিন্তু 2 মাস বা 3 মাসের ট্রেনিং এ কিন্তু আপনার ওই যে কোয়ালিটি গুলো, ওগুলো ডেভেলপ করে না।
আপনার স্মার্টনেস, আপনার লিডারশিপ, আপনার কনফিডেন্ট লেভেল, এটা 2-3 মাসে গ্রো করে না, এটা হচ্ছে লং টার্ম প্রসেস। এটা অনেক দিনের প্র্যাকটিসের পরে ওই স্কিল গুলো মানুষের ভিতরে আসে। হ্যাঁ, তো এটা কখন আসে? যখন আপনি স্টুডেন্ট লাইফ থেকেই সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে যখন আপনি কাজ করা শুরু করবেন, যখন এই জিনিসটা প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে এই জিনিসগুলো গ্রো করে। এই জন্য দেখবেন কি আপনারা অনেকে ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে বলে আমি সব প্রশ্ন উত্তর পেরেছি, তারপরে কিন্তু আমাকে নিল না। কেন নিল না? নিশ্চয়ই এদের নিজেদের লোক আছে, নিশ্চয়ই এখানে স্বজনপ্রীতি হচ্ছে, নিশ্চয়ই এখানে ফেভারিটিজম হচ্ছে। আসলে কিন্তু তা না। আমরা যখন ইন্টারভিউ বোর্ডে থাকি, আমরা শুধু যে আপনি কয়টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এটাই আমাদের কাছে একমাত্র মুখ্য বিষয় না, আমরা আরো অনেক কিছু জাজ করি। সো আমরা কিন্তু যারা আমরা অ্যালাউ হই না, তখন আমরা কিন্তু একটা মন্তব্য করে দিই যে ওই অর্গানাইজেশনের রিক্রুটমেন্টটা ফেয়ার না, আমি সব পেরেছি তারপর আমাকে নেয়নি। কিন্তু ওই যে আপনার মধ্যে নিশ্চয়ই ওই কোয়ালিটি গুলো তারা পায়নি, যার জন্য আপনার ইন্টারভিউ বোর্ড থেকে আপনি ছিটকে পড়েন। এবং যে আমি যেটা প্রথমে বললাম যে এম, নিজের সম্পর্কে বলা, এটা কিন্তু টার্ম আছে, এটাকে বলে এলিভেটর পিচ। এলিভেটর পিচও বলে। আপনাকে কখনো হয়তো বলতে পারবে যে এলিভেটর পিচ দেন, সরাসরি এভাবে বলতে পারে। মানে এলিভেটর পিচ কি জিনিস এটা যদি আপনি না জানেন, এই টার্মটার সাথে যদি আপনি পরিচিত না হন, তাহলে কিন্তু আবার আপনি বলতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। দেন স্যার আমি আমার একটা একটু, প্রশ্ন আছে স্যার। শিওর। স্যার আমাদের একাডেমিক কোর্সের আন্ডারে স্যার বিভিন্ন অ্যাসাইনমেন্ট হিসাবে বিভিন্ন ক্যাম্পেইন করতে হয় স্যার। এখন স্যার ক্যাম্পেইনে যেসব এক্সপিরিয়েন্স হয় সেগুলো কি স্যার আমরা আমাদের রেজুমেতে অ্যাড করতে পারবো? অবশ্যই 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 এড করতে পারবেন। আমি তার রেজিউমের কথা যেহেতু চলেই আসলো, আমি তাহলে একটু ছোট্ট করে বলি। আপনারা যখন রেজিউমিটা লিখবেন, আমার রেজিউমের উপরে ওয়ান ডে সেশন আছে, আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং নেই কিভাবে রেজিউমে লিখতে হয়। তো রেজিউমেতে যখন আপনি যে কোনো ইনফরমেশন দিবেন, সেটা হোক আপনার এক্সপেরিয়েন্স, সেটা হোক এডুকেশন, সেটা হোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা হোক প্রজেক্ট, যেটাই দেন, সেটা কিন্তু একটা মেথড আছে, এটাকে লিফো মেথডে দিতে হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। আপনি সর্বশেষ থেকে শুরু করবেন। আপনি যদি অনার্স বা মাস্টার্স করেন, আগে মাস্টার্স, তারপরে অনার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, সবকিছু সব ইনফরমেশন এরকম শেষের থেকে শুরু করবেন। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লাস্ট যেখানে জব করেছেন সেটা আগে থাকবে, তারপরে যেখানে করেছেন, তারপরে যেখানে করেছেন, তারপরে ফার্স্ট যেখানে সেটা একদম লাস্টে থাকবে। শুধু তাই না, আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন, একটা মেথড আছে, আমরা বলি স্মার্ট মেথড। SMART, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, আর ফর রিয়ালিস্টিক, টি ফর টাইম বাউন্ড। স্মার্ট বলা হয়। সো আপনি ইনফরমেশন গুলো এমন ভাবে দিবেন, যেমন আপনি পরীক্ষা মানে স্পেসিফিক ভাবে বলতে হবে। যেমন বলছেন যে আমি এসএসসি পাস করেছি, কত সালে পাস করেছেন, আপনার রেজাল্ট কি ছিল, হ্যাঁ, আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, আপনি যদি কোনো মানে আগে তো বোর্ড স্ট্যান্ড করতো, এখন তো এগুলো নাই, কোনো যদি স্পেশাল কোনো ইয়া থাকে সেটা আপনি লিখতে পারেন। হ্যাঁ, স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড, এই জিনিসটা মাথায় রেখে আপনার এক্সপেরিয়েন্সটাও লিখতে হবে, আপনার অন্যান্য ইনফরমেশন গুলো লিখতে হবে। এই আলোচনা আমরা আরেকদিন করবো, যেহেতু আজকে আমরা সিভি নিয়ে কথা বলছি না। সো আমি আবার ফিরে আসি ইন্টারভিউতে। যিনি মডারেটর আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি প্রশ্ন কি সাথে সাথে নিব, নাকি আমরা প্রশ্নের জন্য আলাদা সেশন রাখছি? স্যার আমাদের একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ডকুমেন্টে কোয়েশ্চেনগুলো করতে। আমাদের এটার জন্য কিউএনএ সেশনের জন্য আমাদের কিন্তু আলাদা একটা স্লট বুকড আছে। সো আমরা কিন্তু একদম সবার শেষে 10 মিনিট আমরা এই কিউএনএ এর জন্য, কিউএনএ পার্টটার জন্য নিতে পারি। স্যার, তাহলে কাইন্ডলি আপনারা কোশ্চেনটা লিখে রাখেন, আমাদের যখন আমাদের কোশ্চেন আনসার সেশন হবে, তখন আমরা ওগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেঙ্গুইন দাঁড়িয়ে আছে, বা পেঙ্গুইন তো না, এগুলো ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি। ডজনস অফ পিপল আর লাইনিং আপ ফর দি সেম পজিশন। আপনি যখন কোনো পজিশনে ইন্টারভিউ দিতে যাবেন, তখন কিন্তু আপনার মনে করেন না যে আপনি একা, এখানে কিন্তু অনেকে থাকবে। কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, এবং আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আমি চাকরিটা পাবো। এই মাইন্ডসেটটা না থাকলে কিন্তু আপনি উইনিং উইনিং করতে পারবেন না, উইনিং অ্যাটিটিউডটা থাকতে হবে। হ্যাঁ, আপনি ডজন অফ থাকবে, তাতে কি আপনার, আপনি চিন্তা করবেন যে আমি এদের থেকে সেরা। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে ওই টেনশনটা আপনার মাথায় যেন না থাকে। এবং আমি একটু ছোট টিপস দিতে চাই, যখন আপনার ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন কিন্তু আপনি মানে এরকম একটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে
আমি আজকে ইন্টারভিউতে টিকবো, আমি বেস্ট ক্যান্ডিডেট। হ্যাঁ, মানে আমরা যেটাকে বলি স্ট্যান্ড আউট বলি, যেটা স্ট্যান্ড আউট হওয়া। দেখেন এখানে অনেকগুলো বল, তার মধ্যে একটা কিন্তু সবুজ, সবগুলো একই। সো নিজেকে স্ট্যান্ড আউট করতে হবে ভিড়ের মধ্যে, ফ্রম দ্য ক্রাউড। অনেক ক্যান্ডিডেট থাকবে, সেখানে আপনি নিজেকে কিভাবে ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবে, যে নিজেকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবে, নিজেকে বুঝাতে পারবে যে আমি, আমাকে যদি নেওয়া হয় তাহলে আমি কোম্পানির জন্য অ্যাসেট, আমি ভ্যালু অ্যাড করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা, এই ভাইবটা, এই পজিটিভ ভাইবটা ইন্টারভিউ বোর্ডকে দিতে হবে। যখন ইন্টারভিউ বোর্ড এই পজিটিভ ভাইবটা পাবে, না আপনার সবকিছু যখন একটু ডিফারেন্ট দেখবে, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কথা বলার স্টাইল, আপনার কনফিডেন্স লেভেল যখন এগুলো দেখবে, তখনই কিন্তু তারা বুঝবে যে আপনি সবার থেকে ডিফারেন্ট। তো ওই ধরনের একটা প্রিপারেশন আগে থেকেই থাকতে হবে, যে আপনি স্ট্যান্ড আউট। ঠিক আছে? এবং এই যে এটা কিন্তু আমাদের মেন্টাল মাইন্ডসেট থেকেই তৈরি হয়। এটা কিন্তু আমাদের যখন ডোপামিন সিক্রেশন হয় আমাদের ব্রেইনে, আপনারা জানেন হয়তো একটা হরমোন আছে ডোপামিন। সো ডোপামিন যখন সিক্রেশন হয় তখন কিন্তু আমাদের পজিটিভ থিঙ্কিং গুলো আসে, আমরা স্মাইল করি। হ্যাঁ, সো কখনো ডিপ্রেস থাকা যাবে না। ইন্টারভিউ করে যাওয়ার আগে আপনাকে একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে যেতে হবে। আপনি ভয় পাওয়া যাবে না, ক্যান্ডিডেট দেখে আপনি ভয় পেয়ে যাবেন, এখানে এতজন আসছে, আমি কি টিকবো, আমাকে কি নিবে, আমি কি পারবো, এই প্রশ্নগুলো মাথায় আনা যাবে না। তাহলে কিন্তু মানে আপনি মানে হারার আগেই হেরে যাবেন। হ্যাঁ, তো হারার আগে হারা যাবেন না, আপনাকে উইনিং একটা মাইন্ডসেট আপনাকে থাকতে হবে। এই গ্লাসটাকে আমি কিভাবে ডেসক্রাইব করতে পারি, দুই একজন কি যদি একটু চ্যাট বক্সে কি লিখবেন, বা যদি আমরা হাত পাই মুখেও যদি কেউ বলতে চাই, আমাদের মডারেটর যিনি আছেন, একজন বা দুজনকে আমি একটু শুনতে চাই যে এই গ্লাসটা মানে ডেসক্রাইব করবে আর কি, কি কি অবস্থা, একজন বা দুইজন যদি বলে। স্যার এখানে অর্ধেক গ্লাস পানি আছে। অর্ধেক গ্লাস পানি আছে, আর কেউ? অর্ধেক গ্লাস তো খালি, অরোরা এভাবে ভাইয়া। অর্ধেক ক্লাস হচ্ছে বায়ু দিয়ে ভর্তি আছে। সরি আচ্ছা, আমি এটা বুঝতে দিয়ে পারছি কি আমাদের থিঙ্কিং প্রসেসটাকে বোঝাচ্ছে যে হচ্ছে কেউ দেখতেছে হাফ গ্লাস খালি, কারো মাথায় আসছে হাফ গ্লাস ভরা। এটা হচ্ছে পারসেপশন, এক একজনের এক এক রকম হয়ে, বা হচ্ছে তাদের মাথায় এক এক ভাবে এক একজনের কাজ করতেছে, সামথিং সাইকোলজিক্যাল বিষয়। জি, এটা থ্যাংক ইউ পুরোটাই ভেরি মাচ। ভর্তি আপনার নামটা কি আপু? অর্ধেকটা বাতাসে এবং অর্ধেকটা পানিতে পরিপূর্ণ। আগে যে বলেছেন ওনার নামটা কি? মাহফুজা। মাহফুজা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তার জন্য একটা ক্ল্যাপ দিতে পারি। আপনার আনসারটা 100% কারেক্ট হয়েছে, সবার আনসারই অলমোস্ট কাছাকাছি হয়েছে, কারেক্ট হয়েছে। বাট আপনি স্পেসিফাই বলতে পেরেছেন, আসলে এটা উদ্দেশ্যই ছিল, এটা এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট। হ্যাঁ, এটা কিন্তু Bhai, can I add something? বিসিএস বা বিভিন্ন পরীক্ষার সময় থেকে। শিওর শিওর, Uh, প্লিজ। I guess optimist people say half glass is full, and pessimist people say half glass empty. এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। এখানে কিন্তু আমরা আপনার অ্যাটিটিউডটা দেখে বুঝতে পারছি আপনি কি পজিটিভ অ্যাটিটিউড নাকি নেগেটিভ অ্যাটিটিউড। হ্যাঁ, আপনার মধ্যে কি মানে মেন্টালিটিটা আপনার কেমন, উইনিং মেন্টালিটি আছে, নাকি আপনার মধ্যে একটা আপনার মানে আপনি ভয় পাচ্ছেন। হ্যাঁ, তো এটাকে দুইভাবে বলা যায়, এটা দুইটা উত্তরই কারেক্ট। অর্ধেক পানি আছে এবং অর্ধেক খালি। অর্ধেক পানি আছে এই থিঙ্কিংটা যারা করেন, দ্যাট মিনস তারা পজিটিভ, তারা অপটিমিস্টিক, এবং সবকিছুর মধ্যে তারা পজিটিভনেসটা খোঁজেন। আর যারা বলছেন যে অর্ধেক খালি, উত্তর ভুল না, বা তারা সবকিছুর মধ্যে একটা নেগেটিভ নেগেটিভ জিনিসটাকে আগে চিন্তা করেন। সো এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইন্টারভিউতে যাওয়ার আগে অলওয়েজ আপনাকে একটা পজিটিভ মাইন্ডসেট, একটা উইনিং মাইন্ডসেট নিয়ে থাকতে হবে। ইট ইজ ক্রুশিয়াল টু মেনটেন উইনার্স অ্যাটিটিউড। যদিও আমরা জানি যে উইনার্স অ্যাটিটিউডটা মেনটেন করা অনেক ক্রুশিয়াল, কিন্তু আমরা বলতে পারি যে ইয়েস আই ক্যান, আই ডু। একটা ব্র্যান্ডের এটা একটা স্লোগান, কেউ কি বলতে পারবেন কার এটা? কোন একটা ফেমাস ব্র্যান্ডের স্লোগান আছে, ইয়েস আই ক্যান বা আই আই ডু, বলতে পারবেন কেউ? যাই হোক, এটা আমি পরে বলছি আপনাকে। সো সবসময় ইয়েস আই ক্যান, এই অ্যাটিটিউডটা আপনাকে থাকতে হবে। এখন এই এটাকে, যেটাকে আমরা বলি উইনার অ্যাটিটিউড। তো উইনার অ্যাটিটিউডটা আমি কিভাবে মেনটেন করব? হোয়াট আর ইউ ডুইং টু মেনটেন এ উইনার অ্যাটিটিউড? এখন উইনার অ্যাটিটিউডটা মেনটেন করার জন্য কিছু টেকনিক এবং টিপস আছে। ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ মেম্বাররা যেন আপনাকে দেখে বুঝতে পারে যে আপনার মধ্যে একটা উইনিং অ্যাটিটিউডটা আছে।
হ্যাঁ, সেটার মধ্যে প্রথমত হচ্ছে আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, আপনাকে কিছু সাইকোলজিক্যাল টেস্ট করা হয়। আপনাকে কিছু বলবে না, অনেক সময় দেখা যায় কিছু বলে না, আপনি কি করেন দেখতে চাই তারা। সো আপনি কি করলেন, গিয়ে বসে পড়লেন, আপনাকে কিন্তু বসতে বলা হয়নি। হ্যাঁ, তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে যখন বসতে বলবে তখন আপনি বসবেন এবং একটা থ্যাঙ্কস দিবেন। হ্যাঁ, এবং আপনি যখন কথা বলবেন, যখন বসার পর আপনার বসাটা কিন্তু স্ট্রেট হতে হবে। হ্যাঁ, স্ট্রেট আপ, একদম স্ট্রেট হয়ে বসে থাকতে হবে। আপনার পোস্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যখন আপনি ইন্টারাকশন করছেন, কমিউনিকেট করছেন, তখন কিন্তু পোস্টারটা একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। পোস্টারটা যেন স্ট্রেট থাকে এবং আপনাকে ঠিকভাবে আই কন্ট্যাক্ট করতে হবে যার সাথে কথা বলছেন। অনেক সময় দেখা যেতে পারে যে একাধিক ইন্টারভিউয়ার, একাধিক মেম্বার থাকে, তো যখন যে মেম্বার প্রশ্ন করবে তখন সেই মেম্বারের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে আপনাকে। হ্যাঁ, আই কন্ট্যাক্টটা ভালো, একটা গুড আই কন্ট্যাক্ট হতে হবে। এগুলোকে আমরা বলি কি নন ভার্বাল অ্যাক্টিভিটিস। আমি কিন্তু কথা বলছি না, কথা না বলেই এগুলো প্রকাশ করছি। আমার বসা, আমার আই কন্টাক্ট, হ্যাঁ, আমার গেস্টার, আমার পোস্টার, এগুলোকে বলে নন ভার্বাল অ্যাক্টিভিটি। তো এই নয়, আপনার এই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ বা এই নন ভার্বাল অ্যাক্টিভিটি গুলো থাকতে হবে। এটার মধ্যে কি প্রকাশ পাবে? আপনার কনফিডেন্ট, আপনার ইন্টারেস্ট এবং আপনার প্রফেশনালিজম, এগুলো বোঝা যাবে। আপনি যখন একটা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ দিবেন, তখনই বোঝা যাবে যে আপনি কি কতটুকু কনফিডেন্ট, আপনি কতটুকু ইন্টারেস্টেড এবং আপনি কতটুকু প্রফেশনাল, আপনি কতটুকু পেশাগত দক্ষতা বা প্রফেশনালিজমটা আপনার মধ্যে আছে। এগুলো থেকে আমরা এগুলো বুঝতে পারি, এই নন ভার্বাল অ্যাক্টিভিটি বলেন বা বডি ল্যাঙ্গুয়েজ বলেন। হ্যাঁ, এবং আপনি যখন কমিউনিকেশন করবেন, খুব কনফিডেন্টের সাথে কমিউনিকেশন করবেন। ঠিক আছে, আপনি কি কোনো কিছু প্রশ্ন করলে উত্তর এমন ভাবে দিবেন না যে ও হ্যাঁ এটা তো মনে হয় এরকম, আচ্ছা আমার কাছে মনে হয় এটা এরকম, এভাবে বলবেন না, একদম কনফিডেন্ট। আপনার কাছে যেটা মনে হয় কনফিডেন্টলি বলবেন, আমি মনে করি এটা এটা। হ্যাঁ? যদি কোনো কিছু ভুলও হয়, ভুলটাও কনফিডেন্টলি বলবেন। আমরা টেস্ট করি যে অনেক সময় সঠিক উত্তর আনসার করার পরে আমরা তাকে কনফিউজ করে দিই, এটা আপনি কি ঠিক বলেছেন, তখন দেখা যায় যে বলে যে না আসলে এটা না, বা তার মানে সে কনফিডেন্ট না। তো আপনি ভুল বলেন শুদ্ধ বলেন, আপনি স্টিক থাকবেন আপনার উত্তরে যে এটাই এটাই কনফিডেন্স। মানে আপনার বলার স্টাইলটা হবে এরকম যে আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারছেন আর কি। ঠিক আছে, এই মানে তাই বলে কিন্তু আবার ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ওভার স্মার্ট হওয়া যাবে না, রাইট? তো ইন্টারভিউ পরে যারা থাকে তারা তো অনেক ট্যালেন্টেড, অনেক এক্সপিরিয়েন্স, অনেক সিজনড লোকজন। তো তাদের সামনে আপনি আবার ওভার কনফিডেন্সটা দেখানো যাবে না। ঠিক আছে, আর যেটা বলতে চাচ্ছি আমি যে আপনার যে স্ট্রেংথ, কি কি স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথ গুলো আপনি আগেই সিলেক্ট করবেন যে আপনি নিজের মধ্যে কি কি স্ট্রেংথ আছে। হ্যাঁ, আপনার কি কি উইকনেস আছে। যখন আপনাকে উইকনেস এর কথা জিজ্ঞেস করবে, আপনি জেনুইন উইকনেসটার কথাই বলবেন, যে জেনুইন উইকনেস আপনার থাকতেই পারে। আমরা অনেক সময় আমরা উইকনেস বলি, আপনি বলবেন যে আমি এটাকে উইকনেস বলতে চাই না, আমি বলতে চাই এটা এটা হচ্ছে ডেভেলপিং এরিয়া। আমার এই এই জায়গাটাতে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। কেউ হয়তো টাইম ম্যানেজমেন্টে উইক আছে, কেউ হয়তো এক্সেলে উইক আছে, কেউ হয়তো টেকনোলজিক্যাল নলেজটা কম আছে, কারো হয়তো কমিউনিকেশনে উইক থাকতে পারে। হ্যাঁ, বা আপনার যেই সেক্টরেই আপনার উইকনেস আছে, সেটা আপনি জেনুইনলি স্বীকার করবেন। যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার উইকনেস, আমরা বলি যে আপনার তিনটা স্ট্রেংথ বলেন, তিনটা উইকনেস বলেন। হুম, তো উইকনেসটা নেগেটিভ শব্দ। তো আমরা অনেক সময় আমরা বলি যে ডেভেলপিং এরিয়া, কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে আরো, সেই জায়গাটা আপনাকে বলতে হবে। তো আপনার স্ট্রেংথ এবং উইকনেস গুলো আপনি আগে আইডেন্টিফাই করে যাবেন। হ্যাঁ, যে আপনার মধ্যে কি আছে। এবং আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কি চাকরিতে যাওয়ার আগে, স্টুডেন্ট লাইফ শেষ করতে করতে কিছু স্কিল কিন্তু আপনাকে আগেই অর্জন করতে হবে। যেমন আপনার এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। এটা কিন্তু ওখানে গেলে এমপ্লয়ার কিন্তু আপনাকে শেখাবে না। তো এই জিনিসগুলো আপনাকে শিখে যেতে হবে। এবং আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো হতে হবে, ইমেল রাইটিংটা ভালো হতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে প্রচুর ইমেল লিখতে হতে পারে। ঠিক আছে, তো আজকাল কিন্তু এই যে ব্রেইন স্টেশন বলেন বা আমার যে এইচআর মার্ট বিডি বলেন, আমরা কিন্তু এগুলোর উপর প্রচুর সেশন করাই, ফ্রি সেশনও করাই। কিভাবে ইমেল লিখতে হবে, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হবে, কিভাবে সিভি লিখতে হবে, কিভাবে আপনার কর্পোরেট এটিকেট গুলা কি, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল করতে হবে, কিভাবে বেলি জবস করতে হবে। হ্যাঁ, কিভাবে কমিউনিকেশনটা আপনি ডেভেলপ করবেন, কিভাবে
মানে কর্পোরেট কমিউনিকেশন ডেভেলপ করা যায়, এগুলা টপিকের উপর কিন্তু আমরা ট্রেনিং করি। আমাদের এইচআর মার্ট বিডি আমরা অনেক ট্রেনিং করে থাকি এগুলোর উপরে। তো আপনারা ফেসবুকে গিয়ে আমাদের পেজ আছে এইচআর মার্ট বিডি নামে, সেই পেজে যদি লাইক দিয়ে রাখেন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন কখন কোন ট্রেনিং বা কখন কোন ওয়ার্কশপ হচ্ছে। হ্যাঁ, তো আমি আশা করব যে আজকে যারা আছেন এখানে 130 জন আমি দেখতে পাচ্ছি, আপনারা ফেসবুকে গিয়ে এইচআর মার্ট বিডি সার্চ করলেই আমাদের পেজ চলে আসবে। তো ওই ফেসবুক পেজে গিয়ে আপনারা সবাই লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের আপকামিং যে ইভেন্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা আগেই ইনফরমেশন পেয়ে যাবেন। এনিওয়ে, আমি আমার বক্তব্য আবার ফিরে আসি আলোচনায়। আরেকটা জিনিস যেটা হয়, আরেকটা প্রশ্ন যেটা করে আপনাকে, আমরা উইনিং অ্যাটিটিউডটা দেখার জন্য স্যালারি নেগোসিয়েশন, আমরা ইন্টারভিউ বোর্ডে কিন্তু স্যালারি নিয়ে প্রশ্ন করি, ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার এক্সপেক্টেড স্যালারি কত। হ্যাঁ, তো আমার সাজেশন থাকবে, যেহেতু যারা আপনার ফ্রেশাররা কখনোই স্যালারি নিয়ে বার্গেন করবেন না, ঠিক আছে? কারণ স্যালারি নিয়ে বার্গেন করাটা এমপ্লয়াররা পছন্দ করে না ফর দ্য ফ্রেশার। কারণ কি, আপনি তো কাজ পারেন না, আপনি তো কাজ জানেন না, ঠিক আছে? আপনাকে নেওয়ার পরে আমরা কি করবো, ট্রেনিং দিব আপনাকে, আপনার পিছনে এমপ্লয়ার ইনভেস্ট করবে, রাইট? ট্রেনিং দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর পরে গিয়ে আপনি আউটপুট দিতে শুরু করবেন। সো আপনি যখন এক্সপেরিয়েন্সড হবেন তখন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে স্যালারি নিয়ে বার্গেন করবেন, বাট ইনিশিয়াল স্টেজে স্যালারি নিয়ে বার্গেন করবেন না। এবং আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা স্যালারি স্ট্রাকচার আছে, কোন পজিশনের জন্য কি স্যালারি হবে সেটা কিন্তু তাদের তাদের একটা স্ট্রাকচার থাকে। সো আপনি যদি এক্সপেক্টেড স্যালারি জিজ্ঞেস করে, বেস্ট হচ্ছে আপনি বলবেন যে আপনি উইনিং অ্যাটিটিউডটা দেখাবেন যে স্যার আমি আসলে কাজ শিখতে চাই, আমি আমি যে কাজগুলো, আমি যেটুকু আমার নলেজ আছে বা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা কাজে লাগিয়ে আমি আপনার কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে চাই। সো স্যালারি, আপনাদের যে স্যালারি স্ট্রাকচার আছে কোম্পানির এই পজিশনের জন্য, সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দিলে আমি হ্যাপি। হ্যাঁ, তো আপনি বোঝাবেন যে স্যালারিটা আপনার কাছে মুখ্য না, আপনার কাছে মুখ্য হচ্ছে আপনি কাজ শিখতে চান এবং ভ্যালু অ্যাড করতে চান। এটা যদি আপনি বোঝাতে পারেন, এটা কিভাবে বলবেন সেটা আপনার বিষয়, এই জিনিসটা কনভে করতে হবে। স্যালারি তো অবশ্যই, স্যালারি ছাড়া তো আমরা কেউ কাজ করি না, স্যালারি তো আমরা অবশ্যই নিব। মানে আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা ফ্রেশার তারা স্যালারি নিয়ে বার্গেন করবেন না। প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার, স্যালারি স্ট্রাকচার আছে, আপনাকে বিনা বেতনে কেউ খাটাবে না, ঠিক আছে? কিন্তু আপনি যখন বলবেন তখন বলবেন যে আমি কাজ করতে চাই, আমি কাজ শিখতে চাই, এবং আমি যতটুকু নলেজ আছে, আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি এটা কাজে লাগিয়ে আমি এই কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে চাই। সো স্যালারিটা আমার কাছে এই মুহূর্তে না, আপনার যে স্যালারি স্ট্রাকচার আছে সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী স্যালারি দিলে আমি হ্যাপি। এভাবে যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন তখন কিন্তু তারা আপনার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন পাবে আর কি। তো এই পজিটিভ ইমপ্রেশনটা দরকার আছে। আবার কখনো কখনো কিন্তু আপনাকে অনেক আনএক্সপেক্টেড কোশ্চেন করবে যেটা আপনি রেডি না, হ্যাঁ, বা অনেক চ্যালেঞ্জিং কোশ্চেন করা হয়। তো যখন চ্যালেঞ্জিং কোশ্চেন বা আপনার জানা নাই প্রশ্ন উত্তরটা, তখন আপনি যেটা আমি বললাম, স্টুডেন্ট লাইফে যখন আপনি কারিকুলার অ্যাক্টিভিটি করবেন তখন কিন্তু আপনার মধ্যে কিছু কোয়ালিটি গ্রো করে। সো কিভাবে আনএক্সপেক্টেড সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কোয়ালিটি গুলো আপনার মধ্যে অটোমেটিকলি চলে আসে। তো ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে এরকম আনএক্সপেক্টেড বা কোনো চ্যালেঞ্জিং কোশ্চেন করবে তখন আপনি প্যানিক হয়ে যাবেন না, ঠিক আছে? প্যানিক হওয়ার কিছু নেই, কারণ ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারা তো আর বাঘ ভাল্লুক না, তারা আমার আপনার মতোই মানুষ। তারা হয়তো 10-15 বছর এক্সপিরিয়েন্স, আপনি হয়তো স্টার্টার, আপনি হয়তো শুরু করছেন, ডিফারেন্সটা এতটুকুই। তো তারাও মানুষ, আপনিও মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, এখানে প্যানিক হওয়া যাবে না। আপনি একটু সময় নেবেন, টেক এ মোমেন্ট, এবং আপনি কম্পোজ করবেন নিজেকে, কম্পোজ করে আপনি একটু চিন্তা করে দেন একটা থটফুল আনসার দিবেন, ঠিক আছে? যখনই চ্যালেঞ্জিং কোশ্চেন করবে বা যখনই কোনো আনএক্সপেক্টেড কোশ্চেন করবে তখন আপনাকে আপনি মানে হঠাৎ চট করে উত্তর দিবেন না, আপনি একটু সময় নেন, একটু চিন্তা করে নিজেকে একটু কন্ট্রোল করে, নিজেকে একটু কম্পোজ করে দেন একটা থটফুল একটা আনসার দিবেন। তাহলে মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা, এটা এটা ইচ্ছা করেই করে দেখে যে আপনি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন কিনা। হ্যাঁ, তো বললাম না, আমরা অনেক কিছু টেস্ট করি, শুধুমাত্র যে আপনার পড়াশোনা বা প্রশ্নের উত্তর করি তা না, এটা একটা সাইকোলজিক্যাল টেস্টও হয়ে যায় এখানে।
আর অবশ্যই অবশ্যই আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো আপনি কিন্তু দেখে যাবেন। কারণ ফ্রেশারদেরকে কিন্তু টেক্সট বুক থেকে আমরা প্রশ্ন করি, যেহেতু তাদের জব এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, যাদের জব এক্সপিরিয়েন্স থাকে তাদের এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন করা হয়, আর যারা নাকি ফ্রেশার তাদেরকে কিন্তু সাবজেক্ট ম্যাটার থেকে প্রশ্ন করা হয়। যেমন ধরেন কেউ যদি এইচআরে থাকে, এইচআরে যদি কেউ পড়াশোনা করে তাকে জিজ্ঞেস করবে রিক্রুটমেন্ট কি, সিলেকশন কি, ইন্টারভিউ কিভাবে নিতে হয়, বা কত রকম ইন্টারভিউ আছে, হ্যাঁ, এই জব অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে দেয়, জব অ্যানালিসিস কিভাবে করে, এই যে বেসিক কোশ্চেন গুলো। বা কেউ যদি অ্যাকাউন্টিং এ থাকে বলবে যে ডেবিট কি, ক্রেডিট কি, হ্যাঁ, আপনার ব্যালেন্স শিট কি, কিভাবে করে, জার্নাল কি, কিভাবে করে। তো এই যে বেসিক জিনিসগুলো প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু বেসিক কোশ্চেন থাকে, সেটা আইটি হোক, সেটা আপনার ইংলিশ হোক, প্রত্যেকটা সাবজেক্টের কিছু বেসিক জিনিস থাকে। তো এই বেসিক জিনিসগুলো আপনি জেনে যাবেন। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে কমিউনিকেশন স্কিল আপনার ভালো না, আপনি অবশ্যই কোথাও না কোথাও কোচিং করতে পারেন, ট্রেনিং করতে পারেন, অনলাইন থেকে ট্রেনিং করতে পারেন। আজকাল অনলাইন কোর্স আছে, অনলাইন কোর্স কিনতে পারেন। এনিহাও আপনাকে ডেভেলপ করতে হবে। সেটা আপনি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে ডেভেলপ করেন, মেন্টরসে গিয়ে করেন, কোনো প্রাইভেট টিচারের কাছে পড়েন, অথবা অনলাইনে কোর্স কিনে করেন, টিউটোরিয়াল দেখে করেন, যেভাবেই করেন, আপনি পড়াশোনার পাশাপাশি নিজের কমিউনিকেশন স্কিলটা গ্রো করতে হবে। এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যদি না জানা থাকে এটা ভালোভাবে জেনে নিতে হবে। এখন আজকাল তো গুগল করলে অনেক কিছু পাওয়া যায়, চ্যাট জিপিটি আছে। তো আপনাদের জন্য অনেক সুবিধা। তো এই টেকনোলজি গুলো জানতে হবে এবং এই স্কিল গুলো কিন্তু আপনার নিয়ে তারপর ইন্টারভিউ করে যেতে হবে। তো যেটা বলছিলাম যে চ্যালেঞ্জিং প্রশ্ন করলে প্যানিক হওয়া যাবে না। হুম। দেন হচ্ছে আপনাকে মানে এনথুসিয়াজম থাকতে হবে, আপনাকে যেন দেখে আপনার সাথে কথা বলে ইন্টারভিউয়ার যেন বোঝে যে আপনার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে, আপনাকে চাকরির প্রতি আপনার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, অনেকে আছে খুব ক্যাজুয়ালি উত্তর দেয়, মানে চাকরি আমার দরকার নেই এমন একটা ভাব, যে মামার বাড়িতে বেড়াতে আসছে আর কি। তাকে জিজ্ঞেস করতে সব ক্যাজুয়ালি উত্তর দিচ্ছে। হ্যাঁ, তো সিরিয়াসনেস নাই। তো আপনার মধ্যে তো সিরিয়াসনেসটা থাকতে হবে, আই কন্ট্যাক্টটা থাকতে হবে, এনথুসিয়াজম থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে। হ্যাঁ, যে এবং আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কেন আপনি এই চাকরিটা করতে চান বা আপনার কেন ইন্টারেস্টেড, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে স্পেসিফিক রিজন বলতে হবে যে আপনি এই চাকরিটা করতে কেন ইন্টারেস্টেড বা এই কোম্পানিতে কাজ করতে কেন ইন্টারেস্টেড। এটা আপনার স্পেসিফিক আনসারটা আপনাকে বলতে হবে। হতে পারে যে আপনি বলতে পারেন যে আপনাদের অর্গানাইজেশন রেপুটেড অর্গানাইজেশন আমি সার্চ করে দেখেছি, বা আমি জানি একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমি এখানে কাজ করতে চাই, এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে বা ব্র্যান্ড ভ্যালু আছে, আমি নিজেকে লাকি মনে করবো এই ধরনের একটা অর্গানাইজেশনে কাজ করতে পারলে। যে যেই কারণে ইন্টারেস্টেড, আপনার কারণ অন্যটাও হতে পারে, নট নেসেসারি যে এটাই কারণ হবে। সো এগুলো কিন্তু ইন্টারভিউতে যাওয়ার আগেই কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে যাবেন, কি বলবেন এই ধরনের প্রশ্নগুলো আসলে আপনি কি বলবেন। তো ওভাবেই কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। তো আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন যে কেন আপনি ইন্টারেস্টেড। অন ম্যাক্সিমাম যারা বলে যে এই কোম্পানিটা খুব ভালো, এটা ব্র্যান্ড ভ্যালু ভালো, এটা রেপুটেড কোম্পানি, আমি এই ধরনের একটা রেপুটেড কোম্পানিতে কাজ করতে চাই। বা যদি মাল্টিনেশনাল হয়ে থাকে তাহলে আমি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করার আমার ড্রিম ছিল, সেজন্য আমি আসলে এই সুযোগটা পেলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো, এরকম প্রশ্ন উত্তর বলে। তবে স্পেসিফিক থাকতে হবে রিজনটা, এমনি মানে ভেগ কোনো আনসার দেওয়া যাবে না। ঠিক আছে। আবার কিন্তু অনেক সময় গ্রুপ ইন্টারভিউ হয়। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ করে দেয়, দুজন তিনজনের অনেক সময় টাস্ক দেয়। হ্যাঁ, ওই গ্রুপের কিছু অ্যাক্টিভিটি দেয়। এবং অনেক সময় অনেক একাধিক ইন্টারভিউয়ার থাকে। তো যখন একাধিক ইন্টারভিউয়ার থাকবে, প্রত্যেকটা ইন্টারভিউয়ারকে আপনি আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস ইচ ইন্টারভিউয়ার, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। যার সাথে যখন কথা বলবেন তখন তাকে অ্যাটেনশন দিবেন, তার দিকে তাকায় কথা বলবেন, তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে। হ্যাঁ, এবং আপনার আরেকটা যেটা রেজিউমের কথা একদিন বলছিলেন, সিভির কথা বলছিলেন, সেটা হচ্ছে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনার রেজিউমিটা বা সিভিটা কিন্তু স্ট্যাটিক হবে না। বুঝতে পারছেন? আপনি যখন যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন সেই পজিশনের সাথে অ্যালাইন করে আপনার সিভিটা বানাতে হবে। যেমন ধরেন যে আমরা কি লিখি, আমরা একটা লিখি না, ক্যারিয়ার অবজেক্টিভ লিখি, যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, আমার ইন্টারেস্টেড এই আমি এই ধরনের অর্গানাইজেশনে কাজ করতে চাই যেখানে আমার ভ্যালু হবে, আমি শিখতে পাবো, আমার লার্নিং থাকবে, এই ধরনের তো লিখি আমরা। তো মনে করেন আপনি আমি এরকম অনেক সিভি পেয়েছি ইন্টারভিউ বোর্ডে,
দেখেছি সে হয়তো কোনো গার্মেন্টসে অ্যাপ্লাই করেছে, সে লিখছে যে আমি মার্চেন্ডাইজার হতে চাই, এই জন্য আমি গার্মেন্টসে কাজ করতে চাই। So, ওই প্রশ্ন আবার ওই সিভি দিয়েই সে পাওয়ার প্ল্যান্টে অ্যাপ্লাই করেছে। আমি যখন ডোরিন পাওয়ারে ছিলাম এরকম আমি দেখেছি যে তার সিভিতে লেখা আমি একজন মার্চেন্ডাইজার হতে চাই। সো সে মার্চেন্ডাইজার হতে চাই, সে অ্যাপ্লাই করেছে পাওয়ার প্ল্যান্টে। তার মানে কি, সে নিজেও জানে না সে কিসে অ্যাপ্লাই করেছে। সো তখনই কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। তো আপনার সিভিটা বানাতে হবে আপনি কোন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করছেন, কোন পজিশনে অ্যাপ্লাই করছেন, এবং কোন ধরনের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করছেন। আপনি কি গার্মেন্টস অ্যাপ্লাই করছেন, আপনি কি মাল্টিনেশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনি কি এফএমসিজি তে অ্যাপ্লাই করছেন, আপনি কি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করছেন, সেই ইন্ডাস্ট্রির উপর বেস করে কিন্তু আপনার সিভিটা বানাতে হবে। তো একটা সিভি কিন্তু সব জায়গায় দিবেন না, আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন তারপরে ধরেন যে যখন আপনার সিভিতে আমরা আমাদের এক্সপেরিয়েন্স গুলা লিখি বা আমাদের স্কিল বা নলেজ গুলা লিখি, সেটা লেখার একটা স্টাইল আছে। আপনি যখন জব অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখবেন যে এই পজিশনের জন্য এই কাজগুলো করতে হবে, হ্যাঁ, সাপোজ আপনাকে বললেন যে আপনি এইচআর জব করে অ্যাপ্লাই করলেন, সেখানে বললো আপনাকে রিক্রুটমেন্ট জানতে হবে, আপনাকে পারফরমেন্স অ্যাপ্রাইজাল সম্পর্কে কাজ করতে হবে, আপনাকে অ্যাটেন্ডেন্স কাজ করতে হবে, লিভ নিয়ে কাজ করতে হবে, ট্রেনিং নিয়ে কাজ করতে হবে। এইগুলো হচ্ছে বেসিক। আপনার হয়তো এর বাইরে আপনি অনেক কিছু জানেন বা অনেক কাজ করেন, কিন্তু যখন দেখবেন যে জব ডেসক্রিপশনে যেই কাজগুলোর কথা বলা আছে, যদি আপনি ওই কাজগুলো জানেন, ওই কাজগুলো আগে দিবেন, পরে আপনি যা এক্সট্রা জানেন সেই কাজগুলো পরে দিবেন। কারণ কি, আমরা যখন সিভি সর্ট করি, আমরা যখন সিভি সর্টিং করি তখন আমরা দেখি যে আমার জব ডেসক্রিপশনের সাথে তার কাজের বা তার স্কিল বা নলেজের কতটুকু অ্যালাইনমেন্ট আছে, সে ওই কাজগুলো পারে কিনা। তো আমরা তো একটা সিভি ম্যাক্সিমাম 30 সেকেন্ডের বেশি দেখার সময় পাই না, কারণ একটা পজিশনের এগেনস্টে 1 থেকে 1,500 সিভি পড়ে, হ্যাঁ। আমরা একটা সিভি দেখার জন্য ম্যাক্সিমাম 30 থেকে 40 সেকেন্ড সময় পাই। তো আমাদের কিছু টেকনিক আছে, কিছু কিওয়ার্ড আছে সিভি সর্টিং এর। তো এই কিওয়ার্ড গুলো ধরে যখন আমরা সর্ট করি, তখন প্রথমেই আমরা দেখি যে আমার এডুকেশন ম্যাচ করে কিনা, আমার যদি জব ডেসক্রিপশন দেওয়া থাকে সেই জব ডেসক্রিপশনের সাথে তার এটা ম্যাচ করে কিনা, এক্সপিরিয়েন্স ম্যাচ করে কিনা। সো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে জব অ্যাডভার্টাইজমেন্টে যেই কাজগুলোর কথা বলা থাকবে, আপনার যদি সেই কাজগুলো জানা থাকে এক্সপিরিয়েন্সে বা স্কিল নলেজের ক্ষেত্রে, ওই কাজগুলো আগে লিখবেন, তারপরে আপনি এক্সট্রা যা জানেন সেগুলো পরে লিখবেন। এটা কিন্তু ভ্যারি করবে। আরেকটা অর্গানাইজেশন দেখবেন যে এমন কিছু কোয়ালিটি জানতে চাইছে যেগুলো হয়তো আপনি জানেন, সেগুলো হয়তো আপনার সিভিতে নিচের দিকে আছে। সো ওটাকে আবার উপরে আনতে হবে। সো যখন যেই অর্গানাইজেশনে অ্যাপ্লাই করবেন, যখন যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, সেই পজিশনের জব রিকোয়ারমেন্ট, স্কিল রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা লিখতে হবে, আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিল গুলোকে রিশাফল করতে হবে, কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন। ওটা ডিপেন্ড করবে আপনার ইয়ার উপরে, জব অ্যাডভার্টাইজমেন্টের উপরে, আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। আর বডি ল্যাঙ্গুয়েজের কথা তো আমি বললামই, এটা একটা নন ভার্বাল কমিউনিকেশন। আর একটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। আপনাকে যখন প্রবলেম সলভিং এ নিয়ে বলা হবে, তখন কিন্তু আহ, যে আপনি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে আপনি এমন একটা উদাহরণ দেন যে আপনি একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ছিল বা আপনার একটা জটিল সমস্যা ছিল, আপনি নিজে নিজে সলভ করেছেন। তখন কি করবে, প্রবলেম সলভিং সম্পর্কে জানতে চাবে, তখন আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলতে হবে এবং আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, কিভাবে ওভারকাম করেছেন এবং সেটার রেজাল্টটা কি ছিল। ধরেন আপনি বলতে পারেন যে আমার আমি ক্যাডেট ক্লাবে ছিলাম, আমি এরকম স্পন্সর জোগাড় করতে হয়েছে, আমাকে 4-5টা কর্পোরেটের মার্কেটিং হেড, এইচআর হেডদের সাথে আমাকে মিটিং সেট আপ করতে হয়েছে, আমি কোথাও পাচ্ছিলাম না। তারপরে আমি সামহাও একজনকে কানেক্ট করি, সে আমাকে হেল্প করে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মানে স্পেসিফিক এবং স্পেসিফিক রিজাল্টটা, স্পেসিফিক ঘটনাটা বলবেন, স্পেসিফিক এক্সাম্পল বলবেন। যখন আপনি স্পেসিফিক ভাবে বলবেন তখন আমরা বুঝবো যে আসলে আপনি কাজটা করেছেন, কথাগুলো আপনি বানিয়ে বানিয়ে বলছেন না। আর যখন আপনি একটা ভেগ বলবেন যে হ্যাঁ আমি প্রবলেম সলভ করতে এক্সপার্ট, এটা কোনো আনসার হলো না। আপনি এক্সপার্ট আমি বুঝবো কিভাবে?
সো আপনাকে সেই পরিমাণ, মানে আমি যেটা বলতে চাচ্ছি এক্সাম্পল দিয়ে বলতে হবে, এবং ওই কাজটা করতে গিয়ে আপনি কি ধরনের প্রবলেম চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করেছেন, এবং আপনি রেজাল্টটা কি এসছে। তো এই সব কিছু মিলিয়ে আপনাকে আনসারটা দিতে হবে আর কি। ঠিক আছে। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে আরো কিছু প্রিপারেশন আছে, আমি পরবর্তী স্লাইড গুলোতে আমি দেখি আর বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে টেলিফোন কলের একটা কথা আছে। অনেক সময় হয় কি আপনাকে ফোন করে মানে ইন্টারভিউর জন্য যখন আপনাকে ফোন করে, তখন আপনি দেখবেন যে উম, অনেক সময় হয় কি আপনি বাইরে থাকেন, রাস্তায় আছেন, হ্যাঁ, তো আপনার ডিস্টার্ব হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না, আপনি হ্যালো হ্যালো বলছেন, উনি হ্যালো হ্যালো বলছে, আপনি নয়েজি প্লেসে আছেন। তখন যেটা করবেন যে আপনি তাদের কাছ থেকে সময় চেয়ে নেবেন, যে আমি এখন একটু বাইরে আছি, আমি কথা বলার মতো অবস্থায় নেই, আপনাকে আমি আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে ফোন করছি। আপনি তো বুঝতেই পারবেন যে চাকরির জন্য সেটা কল করছে, তখন আপনি টাইম চেয়ে নেবেন। কারণ হবে কি, তখন হবে কি, যখন যদি আপনি ওই নয়েজ এলাকায়, নয়েজের মধ্যে কথা বলেন, গাড়িতে আছেন, শব্দ হচ্ছে, রাস্তায় বা মার্কেটে আছেন, উনি যে ইনফরমেশনটা বলবে আপনি হয়তো সঠিকভাবে সেটা জানতে, মানে শুনতে পারবেন না। হয়তো আপনাকে বলবে 3 তারিখে ইন্টারভিউ, আপনি হয়তো 4 তারিখ শুনেছেন বা 5 তারিখ শুনেছেন, আপনাকে হয়তো সকালে বলেছে, আপনি হয়তো বিকালে শুনেছেন। সো আপনার মিসকমিউনিকেশন হবে। যখনই আপনাকে ফোন করবে, ফোন করলে যদি আপনি কথা বলার মতো সিচুয়েশনে না থাকেন, সময় চেয়ে নেবেন। আপনি কয়টার সময় বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনি ফোন করেন, তাহলে আপনি সঠিকভাবে জেনে নিতে পারবেন। আর একটা কথা আমরা যেটা বলে থাকি, যদিও এখন সবাই আমরা মোবাইল ফোন ইউজ করি, আগে আমরা বলতাম যে ল্যান্ড ফোন থেকে ফোন করবেন, তাহলে অনেক সময় কমিউনিকেশনটা ইজি হয়। বাট এখন তো আমাদের বাসায় আসলে ল্যান্ড ফোন খুব একটা নাই, আমরা মোবাইলে ইউজ টু। তো যারা আমরা অফিস থেকে কল করি, তাহলে আমরা চেষ্টা করব যে ল্যান্ড ফোন থেকে যেন আমরা ফোন করি। ল্যান্ড ফোন থেকে ফোন করলে হয় কি, ইন্টারাপশনটা কম হয়। যদিও আজকাল ল্যান্ড ফোন থেকে কেউ করে না, সবাই আমরা মোবাইল ফোন ইউজ করি। তো যেটাই হোক, ল্যান্ড ফোন হোক আর মোবাইল ফোন হোক, আপনি নয়েজি প্লেসে থাকলে কথাটা শুনতে মিসকমিউনিকেশন হবে। সো তখন আপনার অপরচুনিটিটা মিস হতে পারে। বেটার আপনি পরে তাকে ফোন করেন। এবং যেটা আমি বলছিলাম যে অনেক সময় ফোন করার অনেকগুলো উদ্দেশ্য থাকে। কিছু কিছু পজিশন আছে, তারা ফোন করেই কিন্তু প্রিলিমিনারি ইন্টারভিউটা নিয়ে নেয়। হ্যাঁ, ধরেন যারা কাস্টমার কেয়ারে চাকরি করে, হ্যাঁ, এরকম কল সেন্টারে কাজ করে, তাদের ভয়েস টেস্ট করে, তাদের টোন টেস্ট করে। তো ওরা আপনি কিন্তু বুঝতে পারবেন না তারা যে টেস্ট করছে, আপনার সাথে ফোনে কথা বলছে, আপনি ইন্টারভিউ তথ্য দিচ্ছেন, সাথে সাথে কিন্তু আপনার টেস্টটা তারা করে নিচ্ছে, যে আপনার ভয়েসটা কেমন, আপনার টোনটা কেমন। সেজন্য বলছি যে ইন্টারভিউ কলগুলোকে ক্যাজুয়ালি নেওয়ার কোনো সুযোগ নেই। যখন ইন্টারভিউ কল আসবে, এটাকে সিরিয়াসলি নিতে হবে, এবং প্রপারলি কমিউনিকেশনটা যেন প্রপার হয়, সেটা আপনাকে এনশিওর করতে হবে। ঠিক আছে। যেটা আমি বলছিলাম, এনিওয়ে, দেন তারপরে যেটা আমি বলছিলাম যে আস্ক ফর অল্টারনেটিভ টাইম। আপনি যদি মনে করেন যে ওই টাইমে আপনি অ্যাভেলেবেল না, তখন আপনি একটা অল্টারনেটিভ টাইম তাদের কাছ থেকে চেয়ে নিতে পারেন। তাহলে কি হবে, আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য কনভারসেশন। কনভারসেশনটা যদি আপনি কমিউনিকেশনটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনি আহ নিজেকে তৈরি করতে পারবেন বা অপরচুনিটিটা মিস হতে পারে। আরো কিছু আপনাকে রিসার্চ করতে হবে। কিছু কি পয়েন্টস আছে। যখনই আপনি ইন্টারভিউতে যাবেন, তার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। যেটা আমি প্রথমে বলছিলাম, প্রথমত হচ্ছে আপনার জব অ্যাডভার্টাইজমেন্টটা সাথে রাখবেন, ওটা ভালো করে পড়বেন। ওখানে কি কি কাজের কথা বলা আছে। আপনাকে কিন্তু জব অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিন্তু প্রশ্ন করা হয়। আমরা কিন্তু প্রশ্ন করি যে আপনি যদি এই পজিশনে সিলেক্ট হন, আপনাকে কি কি কাজ করতে হবে বলেন তো। তখন আপনি যদি জব অ্যাডভার্টাইজমেন্ট হয়তো আপনি 1 মাস আগে অ্যাপ্লাই করেছেন, ভুলে গেছেন। তো আপনি যখনই কোনো অ্যাডভার্টাইজে অ্যাপ্লাই করবেন, সেই জব অ্যাডভার্টাইজমেন্টটা সেভ করে রেখে দিবেন, ডাউনলোড করে রেখে দিবেন। কারণ কারণ অনেক সময় ইন্টারভিউ প্রসেস করতে অনেক দেরি হয়, 1 মাস 2 মাস দেরি হয়, ততদিনে কিন্তু আপনি ভুলে যাবেন। তো আপনার যখন কল আসবে, তখন আপনি সেই অ্যাডভার্টাইজমেন্টটা আবার পড়ে যাওয়ার আগে দেখে যাবেন, সেখানে আসলে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল, পজিশনের নাম কি ছিল, এটা জব লোকেশনটা কোথায়, হ্যাঁ, এখানে ডিউটিজ রেসপন্সিবিলিটি কি বলা ছিল। আমরা কিন্তু এগুলা থেকে প্রশ্ন করি যে আপনি সিরিয়াস কিনা, আপনি কি কোন পজিশন। এরকমও হয়েছে যে কোন পজিশনে ইন্টারভিউ দিতে এসছে সেটাও বলতে পারে না, কারণ অ্যাপ্লাই করেছে হয়তো মাস দেড়েক আগে, সে গেছে ভুলে গেছে।
সো এই জন্য বলছি কিছু কি পয়েন্টস আছে সেগুলো আপনাকে রেডি রাখতে হবে, রেডি রেফারেন্স রাখতে হবে। একটা হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আপনার রেজুমি। আপনি যে রেজুমিটা ওই কোম্পানিতে সাবমিট করেছেন সেই রেজুমিটা ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, প্রয়োজন হলে সাথে একটা নিয়ে যাবেন। যদি মনে করেন যে আপনি যে সিভিটা দিয়েছেন তারপরেও হয়তো আপনার আরো কিছু আপডেট হয়েছে, আপনি হয়তো রেজাল্ট দিয়েছে বা আপনারা হয়তো কোথাও কাজ করেছেন সেটা অ্যাড করেছেন, যখন অ্যাপ্লাই করেছেন তখন হয়তো রেজাল্ট দেয় নাই আপনার, আপনি অ্যাপিয়ার হিসেবে অ্যাপ্লাই করেছেন, পরবর্তীতে আপনার রেজাল্ট দিয়েছে। সো সবসময় বেটার হচ্ছে সব সময় যখন ইন্টারভিউতে যাবেন একটা আপডেটেড সিভি সাথে নিয়ে যাবেন, যাতে করে যদি আপনার কোনো ইনফরমেশন আপডেটেড হয়ে থাকে তখন আপনি ইন্টারভিউ বোর্ডকে বলবেন যে স্যার আমি যেই সিভিটা যখন অ্যাপ্লাই করেছিলাম তারপরে আমার কিছু ইনফরমেশন আপডেট হয়েছে, দিস ইজ দ্য আপডেটেড সিভি। হ্যাঁ, একটা সিভি সাথে রাখা ভালো। ঠিক আছে, তো ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে সেই সিভিটা আপনাকে নিয়ে যেতে হবে সাথে করে। এবং আরো কিছু জিনিস আপনাকে স্টাডি করে যেতে হবে। সেটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনার অনেক সময় আমরা বলি যে আপনার একটা সাকসেস স্টোরি বলেন, শেয়ার, আপনার একটা সাকসেস স্টোরি শেয়ার করেন, বা আপনি তখন আপনি আগে থেকেই রেডি করে যাবেন যে কোনটা আপনার সাকসেস স্টোরি। সেটা আপনি ওই যেটা আমি বলছিলাম এর আগে যে স্টার মেথড, হ্যাঁ, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। স্টার মেথডে কিন্তু আপনার সাকসেস স্টোরিটা বলতে হবে যে এই সিচুয়েশন হয়েছিল, আমি এই কাজটা করার জন্য এই এই অ্যাকশন গুলো নিয়েছিলাম, এইভাবে প্ল্যানিং করেছিলাম, এই অ্যাকশন নিয়েছিলাম, এটা রেজাল্টটা এই হয়েছিল, বা আমি এই এই প্রবলেম ফেস করেছি, চ্যালেঞ্জ ফেস করেছি, এই চ্যালেঞ্জ গুলো আমি এইভাবে ওভারকাম করেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো থেকে আপনি ভালো জানবেন যে কোন ঘটনাটা বা কোনটা আপনার সাকসেস স্টোরি। অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে আপনার একটা সাকসেস স্টোরি বলেন। হ্যাঁ, তো সাকসেস স্টোরি বলার সময় স্টার মেথডটা মাথায় রাখতে হবে। ইন্টারভিউ দিলে আপনার কিছু প্রিপারেশন আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে অন টাইমে যেতে হবে। আপনি ইন্টারভিউতে দেরি করে যাবেন এটা কোনোভাবেই একসেপ্টেড না। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা Yes, যাচ্ছে। sir. যেটা বলছিলাম যে আপনি Yes, sir, ইন্টারভিউ clear. দেরি করে যাবেন সেটা কিন্তু কোনোভাবেই একসেপ্টেড না। আপনাকে অন টাইমে যেতে হবে, কারণ আপনাকে আগেই সময় নিয়ে বাসা থেকে বেরোতে হবে, কারণ আপনার ট্রাফিক জ্যাম থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, সো এবং আপনি এগুলো মাথায় রেখে আপনি কতক্ষণ লাগতে পারে, মিনিমাম 1-1.5 ঘন্টা আগে আপনি বের হবেন। কারণ দেরি করা যাবে না, দেরি করলে প্রথমেই যদি আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে যে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে জানেন না, আপনি কাজের ব্যাপারে সিরিয়াস না। হ্যাঁ, এই যে নেগেটিভ ইমপ্রেশনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি কোনোভাবেই দেরি করা যাবে না। এবং যেটা করতে হবে যে আপনি টাইমলি তো অবশ্যই যাবেন, এবং যদি মনে করেন যে বৃষ্টির দিন আছে বা যে যেভাবে হোক আপনার হাত পকেটে কিন্তু এক্সট্রা টিস্যু রাখবেন। হ্যাঁ, টিস্যু পেপার নিয়ে যাবেন, কারণ আপনি যখন যাবেন হয়তো আপনি ঘেমে যাবেন। ঘেমে গেলে তখন আপনি যদি আপনি আগে আগে যান আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন, আপনি গিয়ে ফ্রেশ রুমে গিয়ে ফ্রেশ হতে পারছেন। হ্যাঁ, বা ধরেন আসলে বৃষ্টির দিনে কাদা লেগে যায় জুতার মধ্যে, আপনি গিয়ে এটা পরিষ্কার করতে পারছেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় আপনার মাথা যেন আঁচড়ানো থাকে এবং জুতা যেন পরিষ্কার থাকে, এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার আমরা খেয়াল করে জিনিসগুলো। তো ইন্টারভিউ বোর্ডে যখন আপনি যাবেন তখন এক্সট্রা সময় নিয়ে যাবেন, যাতে করে আপনার ওখানে প্রিপারেশনটা নিতে পারেন, আপনি নিজেকে ফ্রেশ হতে পারেন এবং এনভায়রনমেন্টটা বুঝতে পারেন। ধরেন ওখানে গেলেও কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায় যে আপনার ইয়ে থাকে, রিসিপশনিস্ট থাকে, তার সাথে কথা বলে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, যে ইন্টারভিউ বোর্ডে কারা আছে, কয়জন আছে, বা কতজন ক্যান্ডিডেট আছে, যদি এগুলো জানতে চান অনেক সময় জানা যায় আর কি। তো আগে থেকে গেলে হয় কি মেন্টাল একটা রিলিফ পাবেন আপনি, বা আপনার আগে যদি 2-1 জন ইন্টারভিউ দেয় তখনও কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব আসবে, যে আপনি মানে একটা কনফিডেন্স ফিল করবেন, সিচুয়েশনটা অবজার্ভ করতে পারছেন। আর আপনি যদি লাস্ট মোমেন্টে যান, গিয়ে আপনি ঢুকে যান ইন্টারভিউ বোর্ডে, তখন হবে কি আপনি ওই ব্রিদিং স্পেসটা পাবেন না, আপনি নিজেকে ফ্রেশ হতে পারবেন না, ফ্রেশ হয়ে যেতে পারবেন না, আপনি মানে মেন্টালি সেট হতে পারবেন না। হ্যাঁ, তো তখন আপনার মধ্যে একটা হারিনেস কাজ করবে, তখন আপনি নার্ভাস হয়ে যাবেন, যেহেতু আপনি দেরি করে আসছেন, দেরি করে আসলে আপনি নার্ভাস হয়ে যাবেন। সো আপনাকে কোনোভাবেই কোনোভাবেই দেরি করে যাওয়া যাবে না, এবং আগে যাবেন এবং আগে যাওয়ার অনেকগুলো অ্যাডভান্টেজও পাবেন আপনি। ঠিক আছে, আর এটা হচ্ছে ড্রেস আপ,
ড্রেস আপটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেটা ছেলে হোক মেয়ে হোক, যার জন্য যেটা ডিসেন্ট, আমরা বলি যে ডিসেন্ট ড্রেস পরে যাবেন। সালোয়ার কামিজ পরতে পারেন, যদি আপনি শাড়িতে অভ্যস্ত হন শাড়ি পরতে পারেন। ছেলেরা প্রেফার করবেন এক কালারের পরার, এক কালারের লাইট কালারের শার্ট পরবেন, এবং কন্ট্রাস্ট করে প্যান্ট, ডার্ক কালারের প্যান্ট পরবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা যেন পরিষ্কার হয়, আপনি যে কাপড়টাই পরে যাবেন শুড বি, এটা যেন পরিষ্কার হয় এবং ইস্ত্রি করা থাকে, যেন আপনাকে দেখতে খুব সোবার লাগে আর কি, সোজা কথা। কারণ ময়লা কাপড় পরে গেলে তো আপনি এটা দেখতে বাজে লাগবে। এবং আপনি যদি টাই পরতে অভ্যস্ত না হন, হঠাৎ করে টাই পরে যাবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই অস্বস্তি ফিল করবেন এবং সেটা কিন্তু বোঝা যায় যে আপনি ইউজ টু না। তো আপনি টাই পরতে যদি অভ্যস্ত থাকেন টাই পরে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি টাই পরার অভ্যাস না থাকে, দরকার নেই টাই পরে। হ্যাঁ, আপনি ফর্মাল ভাবে যাবেন, অবশ্যই ফর্মাল ড্রেসে ফর্মাল ভাবে যাওয়ার চেষ্টা করবেন। এবং ড্রেস আপ, গেট আপ, পোস্টার, গেস্টার, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমরা অবজার্ভ করি। আপনার মধ্যে প্রফেশনালিজম কতটুকু আছে, আপনি কতটুকু সিরিয়াস, আপনি কতটুকু জানেন কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়। তো এই জিনিসগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আর একটা হচ্ছে যেটা বলছিলাম, যে রিসার্চ করতে হবে আপনাকে। যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন সেই কোম্পানির কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে। সেটা কি ধরনের ইনফরমেশন? এটা হতে পারে ওই কোম্পানির কালচার কেমন, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ গুলো কি, বা ওখানে ধরেন ওটা কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট অথবা সার্ভিস যেটাই হোক, তাদের সার্ভিস কি বা তাদের প্রোডাক্ট কি, তাদের কম্পিটিটর কারা, হ্যাঁ, তাদের মার্কেট শেয়ার কত। এই জিনিসগুলো কিন্তু আপনি বিভিন্ন ভাবে জানতে পারবেন। একটা হচ্ছে যে আপনি কোম্পানির ওয়েবসাইট থেকে জানতে পারবেন যে ওই কোম্পানিটা কবে স্টাবলিশ হয়েছে, ওই কোম্পানির মালিকের নাম কি, ওই কোম্পানির কতগুলো ব্রাঞ্চ আছে, বা ওদের প্রোডাক্ট কি, ওদের সার্ভিস কি। হ্যাঁ, দেন হতে পারে যে ওদের কম্পিটিটর কারা, এই ধরনের প্রোডাক্ট কারা তৈরি করে, এদের মার্কেট শেয়ার কত, এদের ফিনান্সিয়াল কতটুকু স্ট্রেন, এদের আর্থিক অবস্থা কেমন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই জেনে যাবেন। তখন হবে কি, আপনার আনসার করতে সুবিধা হবে। এই ধরনের প্রশ্নগুলো আসবে। অনেক সময় প্রশ্ন করি, কেন কেন আপনি এখানে কাজ করতে চান, কেন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, বা এই ফ্যাক্টরি এই অর্গানাইজেশনে কাজ করতে চান। তখন ওই ইনফরমেশন গুলো দিয়ে কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করতে হবে, হ্যাঁ? যে এই কারণে আমি আসতে চাই, বা এই, তখন এই প্রশ্নগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে? এবং আমরা অনেক সময় জিজ্ঞেস করি, বলেন তো আমাদের সার্ভিস গুলো কি, আমাদের প্রোডাক্ট গুলো কি। হ্যাঁ, আপনি যে অর্গানাইজেশন কাজ করতে এসেছেন সেই অর্গানাইজেশন সম্পর্কে আপনি কি জানেন, কেন আপনি ইন্টারেস্টেড, এই প্রশ্নগুলো করা হয়। আরেকটা যেটা আমি বলছিলাম যে আপনি যদি লিঙ্কডইনে যদি আপনার প্রোফাইল থাকে, যাদের লিঙ্কডইন প্রোফাইল নেই অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলবেন। লিঙ্কডইন কিন্তু খুব একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। আমরা এখানে সব প্রফেশনাল থাকি, এবং ওখান থেকে কিন্তু জব অ্যাডভার্টাইজমেন্টও পাওয়া যায়, জবে ইন্টারভিউর জন্য কলও পাওয়া যায়, এবং অনেক ধরনের বেনিফিটস আছে। ওখানে একটা কমিউনিটি আছে, ওখানে সব প্রফেশনালরা থাকে, প্রফেশনাল সাথে আপনি অ্যাড হবেন। আপনি যখন যে কোম্পানিতে যাবেন, আপনি লিঙ্কডইনে কিন্তু সার্চ দিয়ে দেখা যায় যে ওই কোম্পানিতে কারা কারা কাজ করছে। আপনি দেখলেন যে আপনি ইউনিলিভার ইন্টারভিউ দিলেন, ইউনিলিভারে কারা কারা কাজ করছে, বা আপনি আজকে গেলেন বা এসিআই তে গেলেন, দেখলেন যে লিঙ্কডইনে সার্চ দিলে কিন্তু পাওয়া যায় যে ওই কোম্পানিতে কারা কারা জব করে। যদি ওরা আপনার ফ্রেন্ড লিস্টে থেকে থাকে, তখন আপনি ওনাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। যে স্যার বা ভাইয়া, আমার তো একটা ইন্টারভিউ আছে, আপনি আমাকে একটু হেল্প করেন, আপনাদের অর্গানাইজেশন সম্পর্কে কিছু ইনফরমেশন আমার দরকার আছে, যে কালচারটা কেমন, ওখানে বেনিফিট গুলো কি আছে, স্যালারি রেঞ্জ কেমন, বা মালিক কে, বা ইন্টারভিউটা কেমন হয়। হ্যাঁ, যদি আপনার সাথে সেরকম রিলেশন থাকে, আপনি কিন্তু এই জিনিসগুলো জেনে যেতে পারেন। এই জন্য আমরা বলি যে নেটওয়ার্কটা স্ট্রং করেন, নেটওয়ার্কটা স্ট্রং করা অনেক জরুরি। হ্যাঁ, এবং লিঙ্কডইন খুব শক্তিশালী একটা মিডিয়া, যেখানে আপনি এই এই হেল্প গুলা পেতে পারেন। এখন আপনি তো একদিন নক করলে তো আপনাকে বলবে না, আপনাকে রেগুলার তার সাথে একটা রিলেশন মেনটেন করতে হবে, তার পোস্টে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, হ্যাঁ, তার সাথে হাই হ্যালো করতে হবে, হ্যাঁ, তার কাছে সাজেশন চাইতে হবে, ইন্টারভিউ টিপস চাইতে, মানে ক্যারিয়ার টিপস চাইতে হবে। হ্যাঁ, একটা যখন কথোপকথন হবে, একটা রিলেশন ডেভেলপ করবে, তখন সে আপনাকে হেল্প করবে। দেওয়ালে যদি আপনি নক করে বলেন আমাকে একটা চাকরি দেন, আপনাকে কিন্তু সে সিনও করবে না, আনসারও দিবে না। তো এগুলো একদিনে হয় না।
সিমিলারলি ফেসবুকেও কিন্তু হয়, বাট ফেসবুকের থেকে লিঙ্কডইনটা খুব বেশি প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া। আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমরা হয়তো মনে করি যে ফেসবুক আমার আমার অ্যাকাউন্ট, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি পোস্ট করব, কি স্ট্যাটাস দিব, কি কমেন্ট করব, কি ছবি শেয়ার করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আসলে সোশ্যাল মিডিয়াটা এখন আর ব্যক্তিগত বিষয় না, ঠিক আছে? আমরা যারা এমপ্লয়ার, আমরা যখন কাউকে সিলেক্ট করি, সিলেক্ট করার আগে তার সোশ্যাল মিডিয়াটা আমরা একটু ঘেটে দেখি যে তার মেন্টালিটিটা কেমন, সে পজিটিভ মাইন্ডসেটের মানুষ না নেগেটিভ মাইন্ডসেটের মানুষ। আপনি কি ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, কি ধরনের কমেন্ট করছেন, কি ধরনের ছবি শেয়ার করছেন, এখান থেকে কিন্তু আপনার অ্যাটিটিউড, আপনার মাইন্ডসেটটা বোঝা যায়। হুম। তো যারা এতদিন সতর্ক ছিলেন না, তারা আজকে থেকে সতর্ক হয়ে যাবেন। যা ইচ্ছায় তাই আপনি শেয়ার করবেন না, যা ইচ্ছা তা আপনি পোস্ট করবেন না, যে ছবি ইচ্ছা সেই ছবি আপনি দিয়ে দিলেন, তা কিন্তু এখন আর হবে না। হ্যাঁ, কারণ আমরা চাকরি যখন কাউকে সিলেক্ট করি, তার সোশ্যাল মিডিয়াটা আমরা ঘেটে দেখি যে সে কেমন মেন্টালিটির মানুষ, তার সে কেমন, সে কি সোভার কিনা, তার মেন্টালিটি কেমন, সে পজিটিভ মাইন্ডসেট না নেগেটিভ মাইন্ডসেট, এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকেও দেখে থাকি। সো এগুলা একটু অ্যাভয়েড করবেন। আপনার রাজনৈতিক পোস্ট আপনার দেওয়ার দরকার নেই, আওয়ামী লীগ জিতবে না বিএনপি জিতবে, ও ইলেকশন মনিটরিং করে ইঞ্জিনিয়ারিং করছে, ও এইভাবে জিতছে, এই সমস্ত পোস্ট আপনার কখনো দিবেন না। সেটা আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার আড্ডাতে শেয়ার করতে পারেন, কিন্তু আপনি ফেসবুকে গিয়ে যখন এটা পোস্ট করবেন, এটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকলো। তো আমি যখন দেখবো যে আপনার পলিটিক্যাল মাইন্ডসেটটা কি, আমি বুঝতে পারছি, আমার তো দরকার নেই পলিটিক্যাল মাইন্ডসেট বোঝার, তাই না? তো প্রফেশনাল জিনিস শেয়ার করবেন, আপনি যেটা শিক্ষণীয় জিনিস শেয়ার করবেন, জরুরি ইনফরমেশন শেয়ার করবেন, আপনার ছবি শেয়ার করবেন, আপনি বেড়াতে গেছেন শেয়ার করবেন, দ্যাটস ফাইন। বাট আপত্তিকর কোনো ছবি, আপত্তিকর কোনো ভিডিও, হ্যাঁ, যেগুলা কিনা সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড, সেফ গার্ডিং রিলেটেড, এই ধরনের ইস্যু, যেগুলো খুবই স্পর্শকাতর ইস্যু, স্পর্শকাতর ছবি, এগুলো আপনারা পোস্ট করবেন না, এবং ইভেন কারো পোস্টে কমেন্টও করবেন না। খুব আজকে থেকে সতর্ক থাকবেন, কারণ আমরা সোশ্যাল মিডিয়াটা কিন্তু এখন রিক্রুটমেন্টের একটা পার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, সেই কোম্পানি সম্পর্কে বেসিক ইনফরমেশন গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। সেই বেসিক ইনফরমেশন গুলোর মধ্যে এভাবে পেতে পারেন। দেন হচ্ছে বি রেডি টু আস্ক হাই লেভেল স্ট্র্যাটেজিক কোশ্চেন। অনেক সময় কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিক কোশ্চেনও জিজ্ঞেস করে, হ্যাঁ, যে আপনি এই কাজটা কিভাবে করবেন, বা আপনার স্ট্র্যাটেজিটা কি হবে, বা আপনি যদি জয়েন করি আপনার মিশনটা কি হবে, ভিশনটা কি হবে। তখন ওই কোম্পানির যে মিশন ভিশন, সেগুলোর সাথে অ্যালাইন করে আপনার ওয়ার্ক প্ল্যানটা বলতে হবে, যে আমি যদি সিলেক্টেড হই, আমি 3 মাসে এই এই কাজগুলো আমি এভাবে আগাবো। আমি প্রথমে সবার সাথে পরিচিত হব, আমি অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস যেটাই থাকুক সেটা বোঝার চেষ্টা করব, ওদের কি ওদের বিজনেসটা বোঝার চেষ্টা করব, হ্যাঁ, আমার জব রেসপন্সিবিলিটি গুলো বোঝার চেষ্টা করব। এইভাবে স্ট্র্যাটেজিক প্রশ্ন যদি করে, স্ট্র্যাটেজিক প্রশ্নের জন্য আপনাকে রেডি থাকতে হবে। এবং যেটা বলছিলাম, যে আপনার যে স্কিল গুলো আছে, আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে, সেইগুলোকে স্কিল গুলোকে শোকেস করতে হবে। মানে যখনই কোনো প্রবলেম বলবে, আপনি কিভাবে প্রবলেমটা সলভ করবেন, ওই যে আমি প্রথমে বলেছিলাম স্টার মেথডে, সেই স্টার মেথডে বলতে হবে যে আমি এভাবে এই প্রবলেমটা যদি আসে, আমি এর আগেও এই টাইপের প্রবলেম ফেস করেছি। আমি যখন আমার ক্লাবে ছিলাম, বা আমি যখন কোনো টিমে ছিলাম, কাজ করেছিলাম, বা আমি অমুক জায়গায় কাজ করেছি, এই ধরনের প্রবলেম আমি এর আগেও পেয়েছি, আমি এইভাবে সলভ করতে পারবো। তো একটা প্রবলেম সলভিং সলিউশনটা আপনি দিয়ে দিবেন। হতে পারে আপনার সলিউশনটা পারফেক্ট না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি দেখবো যে আপনি এই প্রবলেমটা নিয়ে চিন্তা করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে কিনা, মানে আউট অফ দ্য বক্স আপনি চিন্তা করতে পারেন কিনা। নট নেসেসারি যে আপনার সলিউশনটাই পারফেক্ট হবে, নট নেসেসারি, বাট আপনার সেই থিঙ্কিং ক্যাপাসিটিটা কতটুকু, সেটা কিন্তু আমরা জাজ করি, ঠিক আছে? আর একটা জিনিস বলতে পারেন যে কিভাবে এটা, যদিও একদম ইনিশিয়াল স্টেজের জন্য প্রযোজ্য না, একটু সিনিয়র পজিশনের জন্য আমরা বলে থাকি যে এক্সপ্লেন হাউ ক্যান ইউ হেল্প দ্য
কোম্পানি অ্যাচিভ ROI? ROI মানে আপনারা অনেকেই হয়তো জানেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা একটা অ্যাকাউন্টিং টার্ম, ROI বলে। তো ROI-টা কিভাবে অ্যাচিভ করবেন, সেই প্রশ্নে আমরা আজকে যাই না, এটা অনেক হাই থটের একটা ইস্যু। ROI ক্যালকুলেট করার কিছু থিওরি আছে, কিছু টেকনিক আছে। তার প্রফিট কত হলো, তার লস কত হলো, তার মার্কেট শেয়ার কত, হ্যাঁ, তার কাস্টমার সাইজ কেমন, প্রোডাক্টিভিটি কেমন, এগুলো সবকিছু নিয়ে ROI ক্যালকুলেশন করা হয়। ROI ক্যালকুলেশন একটা সূত্র আছে, তো আমরা সেদিকে না যাই। তারপরে ধরেন আপনার ইন্টারভিউ যখন হয়ে গেল, ইন্টারভিউ যখন শেষ হলো, শেষ হওয়ার পর আপনার কিন্তু কিছু কাজ আছে। ইন্টারভিউতে আসার আগে আপনার কিছু প্রিপারেশন আছে, ইন্টারভিউ দিনে আপনার কিছু প্রিপারেশন আছে, ইন্টারভিউ বোর্ডে আপনার কিছু অ্যাক্টিভিটি আছে। ঠিক একইভাবে ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে, তখনও কিন্তু আপনার কিছু অ্যাক্টিভিটি আছে, তখন আপনাকে কিছু কাজ করতে হবে, হ্যাঁ। সেগুলো কি আমরা একটু দেখবো। প্রথমত হচ্ছে যে আপনি জিজ্ঞেস করবেন যে নেক্সট স্টেপটা কি। আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে আপনার আর কিছু জানা আছে কিনা, আপনি কিছু জানতে চান কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা করি। তখন অবশ্যই আপনি কোনো না কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন। প্রশ্ন জিজ্ঞেস করাটাকে আমরা পজিটিভলি নিই, যে আপনার ইন্টারেস্ট আছে, এটা বোঝা যাচ্ছে যে আপনি ইন্টারেস্টেড। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে স্যার, আমি কতদিনের মধ্যে জানতে পারবো নেক্সট, যদি আমি কোয়ালিফাই হই, হ্যাঁ, তো কতদিনের মধ্যে জানা যাবে। বা আপনার যদি কোম্পানি সম্পর্কে আরো কোনো স্পেসিফিক কোশ্চেন জানার থাকে, সেটা আপনি জানতে পারবেন। আপনার হয়তো কোনো একটা আপনি হয়তো জানতে চাচ্ছেন যে আচ্ছা, আপনার অফিসটা কোথায় হবে, অফিস টাইমিংটা কখন হবে, এটা কি হেড অফিসে হবে না এটা কি ব্রাঞ্চে হবে, অফিস টাইমিংটা কেমন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রশ্ন আপনি প্রশ্ন করতে পারেন, তবে আপনি কোনো না কোনো প্রশ্ন অবশ্যই করবেন। প্রশ্ন করাটাকে আমরা পজিটিভলি নেই, হ্যাঁ। আপনি দরকার হলে আগে থেকে চিন্তা করে যাবেন যে আপনি কি প্রশ্ন করবেন, সেটাও হতে পারে, ঠিক আছে। এবং আপনি তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন যে আমি কি নেক্সট ডে কন্ট্যাক্ট করতে পারি কিনা আপনাদের সাথে, কারণ তারা পারমিশন না দিলে তো আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না, ফোন করাটা ওয়াইজ হবে না। তবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে একটা থ্যাংক ইউ মেইল দিবেন। আপনি যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল, বাসায় এসে আপনি তাদেরকে একটা থ্যাংক ইউ মেইল দিবেন যে আপনি আমাকে এই পজিশনে ইনভাইট করার জন্য আমি খুব গ্রেটফুল আপনাদের কাছে। আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনাদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে। বা জাস্ট একটা গ্র্যাটিটিউড একটা জানানো, তাদেরকে একটা মানে অ্যাপ্রিসিয়েট করা আর কি, অ্যাপ্রিসিয়েশন জানানো। এতে এতে করে কি হবে যে আপনি যে ইন্টারেস্টেড তারা বুঝবে। হুম এবং যেটা হবে যে এই মেইলের মাধ্যমে তারাও কিন্তু বুঝবে আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন, আপনি যে এই জিনিসটা আপনি জানেন, আপনি মানুষকে প্রশংসা করতে জানেন, আপনি গ্র্যাটিটিউড জানাতে জানেন, এক্সপ্রেস গ্র্যাটিটিউড, মানুষকে সম্মান করতে জানেন, হ্যাঁ, কৃতজ্ঞতা জানাতে জানেন। এই জিনিসগুলো কিন্তু তারা বুঝবে যে না, এই এই ছেলেটা বা এই মেয়েটা তো প্রফেশনাল, তার মধ্যে পেশাদারিত্বটা আছে, তার মধ্যে প্রফেশনালিজমটা আছে। আপনি অ্যালাউ হন বা না হন, দ্যাট ডাজন্ট ম্যাটার। তাদের তো কম এইবার হয় নাই, তাদের তো সামনে আরো ওপেনিং থাকতে পারে, হ্যাঁ। আপনার হয়তো অন্য কোনো জায়গায়, অন্য কোনো পজিশনে হয়তো আরেকবার লোক লাগতে পারে, তখন হয়তো আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। সো সম্পর্কে একটা পজিটিভ ভাইব কিন্তু তারা পেয়ে যাবে। তো অবশ্যই আসার পর একটা থ্যাংক ইউ মেইল দিবেন, একটা তাদেরকে গ্র্যাটিটিউড জানাবেন, এবং তাদেরকে থ্যাঙ্কস দিয়ে একটা মেইল দিবেন। এবং আসার পর আরেকটা জিনিস যেটাকে আমরা অনেক সময় ফলো আপ মেইলও বলি, হ্যাঁ। থ্যাঙ্কস গিভিং মেইল একটা, আর একটা হচ্ছে ফলো আপ মেইল। আপনি যদি মনে করেন যে অনেকদিন হয়ে গেছে আপনাকে জানাচ্ছে না কিছু, আপনার জানতে আপনার ইন্টারেস্ট ফিল করছেন, তখন আপনি একটা ফলো আপ মেইলও দিতে পারেন। বা ফলো আপ মেইলে আপনার যদি এডিশনাল কোনো কোশ্চেন থাকে, জানার থাকে, সেই এডিশনাল ইনফরমেশন বা এডিশনাল পয়েন্ট গুলো আপনি জানতে পারেন যে ঠিক আছে, আমার আসলে এই জিনিসটা আমার একটু জানার ছিল, মানে আমি একটু জানতে চাই আর কি। ওইভাবে ফলো আপ মেলও দিতে পারেন। ফলো আপ মেইল দিলেও আপনারা এডিশনাল ইনফরমেশন জানতে পারবেন, এবং সাথে সাথে তাদেরকে আবারও একটা ধন্যবাদ দিলেন, অ্যাপ্রিসিয়েট করলেন, তাতে করে আপনার ইন্টারেস্টটা শো হলো। আর একটা যেটা করতে হবে, নিজেকে ইভালুয়েট করতে হবে। ইন্টারভিউ থেকে এসে আপনি নিজের অ্যাসেসমেন্ট নিজে করতে, সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, হ্যাঁ। যে আপনার কোন প্রশ্নগুলো, হোয়াট ডিড আই ডু ওয়েল, আপনি কোনগুলো ভালো করেছেন, কোন প্রশ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, হ্যাঁ। এবং হোয়াট উইল আই ডু ডিফারেন্টলি নেক্সট টাইম, নেক্সট টাইমে আমি এই কাজটা এইভাবে না করে এইভাবে করতে পারবো। নিজেকে ইম্প্রোভাইজ করা, যে আমার কোন উত্তরগুলো সঠিক ছিল,
কোনগুলো আমি মিস করেছি, কোন প্রশ্নের উত্তরগুলো আমি পারি নাই, এবং কোন প্রশ্নের উত্তরটা আমি ডিফারেন্টলি দিলে ভালো হতো, এভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হতো। তো এই অ্যানালাইসিসটা আপনি প্রতিবার ইন্টারভিউ থেকে আসার পরে করবেন। তাহলে হবে কি, আপনি এইবার হয়নি আরেকবার হবে, আপনার তো গিভ আপ করার কিছু নাই। হুম। আপনি যে একটা বা দুইটা ইন্টারভিউ দিলেই যে আপনার জব হয়ে যাবে, নট নেসেসারি। এরকম হতে পারে 10টা 20টা পরে আপনার জব হতে পারে, আবার একটা দিয়েও জব হয়ে যেতে পারে, আবার 4-5টা দিয়েও জব হতে পারে। হ্যাঁ। সো হাল ছাড়া যাবে না, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি। এই কোম্পানিতে হয়নি আরেক কোম্পানিতে হবে, এই জায়গায় হয়নি আরেক জায়গায় হবে, এই পজিশনে হয়নি আরেক পজিশনে হবে। সো হাল ছাড়া যাবে না। এই জন্য প্রতিবার ইন্টারভিউ থেকে আসার পরে যদি আপনি নিজের সেলফ অ্যাসেসমেন্টটা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, সেভাবে নিজেকে মডিফাই করেন, নিজেকে আপগ্রেড করেন, হ্যাঁ, তখন ইন্টারভিউ কয়েকটা ইন্টারভিউ দিলে আপনি বুঝে যাবেন যে আসলে কি টাইপের প্রশ্ন করে। হ্যাঁ, এটাও একটা আপনার ধারণা হয়ে যাবে। তো ওই প্রশ্নের উত্তরগুলো ধরলেন আপনি, খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে গেলেন যে আমাকে যদি এইভাবে প্রশ্ন করে আমি তো ওইবার বলতে পারি নাই, এবার যদি আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু এইভাবে বলবো, বা এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে বলেছিলাম আসলে আমার উত্তরটা খুব একটা ভালো হয় নাই, ঠিক আছে এইবার নেক্সট টাইম যদি আমাকে এই প্রশ্নটা করে আমি এইভাবে উত্তর দিব। নিজেকে নিজে সেলফ ডেভেলপমেন্ট করা, এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমি বারবার বলি যে ডোন্ট গিভ আপ। আপনি 2টা 4টা 10টা ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, আমি শেষ, মানে আমি একটা অপদার্থ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই ধরনের একটা মাইন্ডসেট চলে আসে। আমি যেটাই বলছিলাম আগে, মাইন্ডসেট নিয়ে প্রথমে কথা শুরু করেছিলাম। আপনাকে পজিটিভ থাকতে হবে অলওয়েজ। আপনাকে মনে রাখতে হবে যে যেটা হয় নাই ভালোর জন্যই হচ্ছে, নিশ্চয়ই আমার জন্য আরো বেটার কিছু ওয়েট করছে। হ্যাঁ? তো কখনোই আপনার হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি যতবারই ফেইলিওর হবেন, সেখান থেকে লার্নিং নেওয়ার চেষ্টা করবেন যে আমি কেন হইনি, আপনি ইয়ে করবেন না আর কি। ঠিক আছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। জি Yes, স্যার, জি sir. স্যার। Yes, sir. Yes, sir. উইনিং স্পিরিটটা, উইনিং অ্যাটিটিউডটা, এটা যেন সবসময় থাকে আপনার মধ্যে। এরকম হতে পারে 20টা ইন্টারভিউ দিয়েছেন হয়নি আপনার, তাতে কি হয়েছে, 21তম বার হবে। হ্যাঁ। তো এটা কোনো বিষয় না। হ্যাঁ, মানুষ তো আমরা, আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, কাজ করে, কিন্তু কোনো অবস্থাতেই নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে, প্রত্যেকটা মানুষেরই কোয়ালিটি আছে, এবং আমরা মানুষ, দোষ গুণ মিলাই মানুষ, আমার যেরকম দোষ আছে সেরকম গুণ আছে। এবং আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা কোনো মানুষকেই মানে কোয়ালিটি ছাড়া বানায় নাই। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু সম্ভাবনা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই পজিটিভ জিনিস আছে, এবং কিছু না কিছু গুণাগুণ আছে। তো নিজেকে নিজে যদি আমরা আন্ডারস্টিমেট করি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমার আজকের সেশন। আমি আবারও বলবো সবাইকে, এইচআর মার্ট বিডি যে আমাদের পেজটা আছে, সেই পেজটাতে আপনারা একটু লাইক দিয়ে রাখবেন। তাহলে আমরা এরকম বিভিন্ন সেশন করে থাকি, আমাদের ট্রেনিং হয়, ওয়ার্কশপ হয়, সেমিনার হয়, আমরা জব ফেয়ার করি, আমাদের বিভিন্ন জবের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের পেজে থাকে। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে আপনারা উপকৃত হতে পারবেন। আমাদের গ্রুপও আছে ফেসবুকে, ফেসবুক পেজও আছে। তো আপনারা কাইন্ডলি আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে সেটা আমার মনে হয় আপনারাই উপকৃত হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু আমাদের মডারেটর। আমি এবার আপনার কাছে ফ্লোর দিচ্ছি। এই ছিল আমার সেশন। আমি জানি না আমি কতটুকু আপনাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছি, কতটুকু আমি যদি নতুন কিছু 2-1টা জিনিসও শেখাতে পারি তাহলে আমি মনে করবো যে আমি সার্থক। তো আমি ট্রাই করেছি, আই ট্রাইড মাই বেস্ট। এখন কতটুকু আমি নিতে পেরেছি বা আপনারা কতটুকু নিতে পেরেছেন সেটা ইটস আপ টু ইউ, জাজমেন্ট এখন আপনাদের হাতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু মডারেটর। থ্যাংকস আ লট স্যার ফর সাচ এন অ্যামেজিং সেশন। সেশনটা আসলে খুবই অ্যামেজিং ছিল আমাকে বলতে হবে, বিকজ আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি, অ্যান্ড আই বিলিভ আমাদের স্টুডেন্টস, পার্টিসিপেন্টস, আমার টিমমেট সবাই আসলে অনেক ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পেরেছে। সো স্যার, ইফ ইউ পারমিট আস, আমরা তাহলে কিউএনএ সেশনে মুভ করতে চাচ্ছি। শিওর শিওর। থ্যাংকস আ লট স্যার। সো আই ক্যান সি